হাই ফ্রেন্ডস, আমি জুই। আজ আমি তোমাদের সামনে এমন একটা কাহিনী শেয়ার করব যা শুনে তোমাদের মাথা ঘুরে যাবে। আমার বয়স 40 আর আমার ছেলে বিপ্লবের বয়স 21। আমার স্বামী বিদেশে দীর্ঘদিন কাজ করেন। বছর দুয়েক আগে এক বর্ষার রাতে আমরা দুজন একা ছিলাম বাড়িতে। হঠাৎ বিদ্যুৎ গেল, আমি খুব ভয় পেয়ে গেলাম। বিপ্লব আমাকে জড়িয়ে ধরল, কিন্তু সেই জড়িয়ে ধরাটা ছিল অন্যরকম। ও আমার চুলে হাত বুলাতে লাগল এবং চুমু দিল, আর তারপর ও আমার সামনে হাঁটু গেড়ে বসে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা অন্য শহরে চলে যাব যেখানে কেউ আমাদের চিনবে না গিয়ে। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। ওর চোখে তখন এক অদ্ভুত আলো যা আমি আগে কখনো দেখিনি। আমি সেই মুহূর্তে কিছু বলতে পারিনি, শুধু অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। বিপ্লব আমার দুহাত ধরে আছে আর আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন আমার উত্তরের জন্য অপেক্ষা করছে। মা, তুমি কি আমাকে ভালোবাসো না? আমি কি তোমার কাছে কিছুই না? বিপ্লব জিজ্ঞেস করল, তার কণ্ঠে একটা কাঁপুনি। আমি তখনও কিছু বলতে পারছিলাম না। আমার বুকের ভেতর ধুকপুক করছিল, এক অদ্ভুত অনুভূতি আমাকে গ্রাস করেছিল। আমার এক হাত দিয়ে বিপ্লবের চুলে বিলি কাটলাম। ও আমার ছেলে, আমার রক্ত, আমার প্রাণ। আমি ওকে ভালোবাসি, কিন্তু যেভাবে ও চাচ্ছে। বিপ্লব, তুমি কি বলছো? শেষে আমি বললাম, তুমি আমার ছেলে, আমি তোমার মা। আমরা কখনো আমার কথা শেষ হবার আগেই বিপ্লব ধীরে ধীরে হাসতে শুরু করল। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। ওর হাসি ক্রমশ জোরালো হতে থাকল, এক পর্যায়ে ও প্রায় গড়িয়ে পড়ছিল। মা, আমি শুধু তোমাকে টেস্ট করছিলাম, বিপ্লব হাসতে হাসতে বলল। আসলে আমার বন্ধু সৌরভের সাথে বাজি ধরেছিলাম। ও বলছিল তুমি এই সময়ে সব টিভি সিরিয়াল দেখো আর ওগুলার প্রভাবে ইমোশনাল হয়ে যাও। আমি বললাম, না, আমার মা ওরকম না। তাই আমরা বাজি ধরলাম। আমি বললাম, আমি তোমাকে একটা ড্রামাটিক প্রপোজ করব, আর তুমি ঠিক বুঝে যাবে এটা মজা। আমি এক পলক ওর দিকে তাকিয়ে থাকলাম, তারপর হঠাৎ হাত দিয়ে ওর মাথায় একটা চড় মারলাম। তুমি পাগল হয়ে গেছ? এসব কি বকছ? এত বড় হলে, 21 বছর বয়স, এখনো এইসব পাগলামি? আমি রাগ দেখিয়ে বললাম। বিপ্লব মাথা নিচু করে বলল, সরিমা, পাগলামি হয়ে গেছে। ক্ষমা করে দাও। আমি ওর পিঠে হাত রাখলাম। জানি তোমরা সবাই এখন প্র্যাঙ্ক করে মজা পাও, কিন্তু এমন প্র্যাঙ্ক করতে নেই বিপ্লব। এটা ঠিক না গি। বিপ্লব মাথা নাড়ল। হ্যাঁ মা, বুঝেছি গু। আমরা আসলে জানতাম না যে সেই বর্ষার রাতে আমাদের বাড়িতে আমরা যা কিছু বলছিলাম সবই রেকর্ড হচ্ছিল। আর সেই রেকর্ডিং আমাদের জীবন পাল্টে দেবে। সে রাতে বাড়িতে আমরা যখন একা ছিলাম, বিপ্লবের ফোন থেকে সৌরভকে কল করা হয়েছিল। আমরা জানতাম না যে সৌরভ সব শুনছে, কিন্তু আসলে তখন সে কল কানেক্টেড ছিল। সে সব শুনেছিল এবং সে ভুল বুঝেছিল। পরদিন সকালে আমাদের বাড়ির সামনে কিছু লোকজন জমা হয়েছিল। তারা আমাদের ঘরের দিকে আঙুল তুলে কিছু বলাবলি করছিল। বিপ্লব যখন স্কুলে যাচ্ছিল তখন কিছু ছেলে ওকে হাসিঠাট্টা করছিল। বিপ্লব বুঝতে পারছিল না কেন। বিপ্লব ফিরে এসে আমাকে বলল, মা, সবাই আমাকে অদ্ভুত চোখে দেখছে। কেউ কিছু বলছে না, কিন্তু সবাই হাসাহাসি করছে। কি হয়েছে? আমিও সেদিন মার্কেটে গিয়ে দেখেছিলাম মহিলারা আমাকে দেখে চুপি চুপি কথা বলছে। আমি ভেবেছিলাম হয়তো আমার কাপড়ে কিছু লেগেছে বা আমার চুল এলোমেলো আছে, কিন্তু সবকিছু ঠিকঠাক ছিল। দুপুরে আমার ফোনে এক অচেনা নম্বর থেকে কল এলো। আমি ধরতেই ওদিক থেকে ভয়ানক গলায় একজন বলল, আপনি আর আপনার ছেলে দুজনেই ঘৃণ্য। আপনারা এমন কাজ করেন? আপনারা লজ্জা পান না? আমরা আপনাদের এই এলাকায় থাকতে দেব না গিয়ে। আমি অবাক হয়ে ফোন ধরে রইলাম। আপনি কে? কি বলছেন আপনি? আমি জিজ্ঞেস করলাম। আপনি ভালো করেই জানেন, সে ব্যক্তি বলল, আপনার ছেলে আপনাকে বিয়ে করতে চায়, আর আপনি তাতে রাজি। আমরা সব শুনেছি। সৌরভ সবাইকে শুনিয়েছে গু। হঠাৎ আমার মাথায় বাজ পড়ল। বিপ্লবের প্র্যাঙ্ক, সৌরভের সাথে বাজি, ফোন কল, সব এক একটা পাজল মিলতে লাগল। সৌরভ ভুল বুঝেছে আর এখন সে ভুল বোঝাটা সবাইকে শুনিয়েছে। আমি ফোন রেখে সাথে সাথে বিপ্লবকে কল করলাম। ওর ফোন বন্ধ ছিল। আমি ভয়ে কাঁপতে লাগলাম। কোথায় গেল বিপ্লব? কি হতে পারে ওর? একটু পরে দরজায় নক হলো। আমি দরজা খুলে দেখি আমাদের পাড়ার কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে সৌরভের বাবা মাও আছে। আমরা আপনার সাথে কথা বলতে চাই, সৌরভের বাবা বলল। আমরা শুনেছি আপনি আর আপনার ছেলে গু। আমি হাত তুলে ওকে থামিয়ে দিলাম।
ভুল বোঝাবুঝি হয়েছে। সেটা একটা জোক ছিল, একটা প্র্যাঙ্ক। বিপ্লব আমাকে উত্ত্যক্ত করছিল আর সৌরভকে ফোন করে তা শোনাচ্ছিল। এটা শুধু একটা পাগলামি। সৌরভের বাবা বললেন, কিন্তু সৌরভ বলছে সে সব কিছু শুনেছে। সে বলছে বিপ্লব আপনাকে বিয়ে করতে চায় আর আপনি কি। সে একটা ভুল বোঝাবুঝি। আমি আর্তনাদ করে উঠলাম। আপনারা সৌরভকে কল করুন, ওকে জিজ্ঞেস করুন ও পুরো কথাবার্তা শুনেছে কিনা। সে শুধু আংশিক শুনেছে, ভুল বুঝেছে কি। কিন্তু তখন সৌরভও পাড়ায় ছিল না। তার বাবা মা বললেন সে সকাল থেকে বাইরে গেছে, ফোন ধরছে না। সব মিলিয়ে আমরা একটা ভয়ানক পরিস্থিতিতে পড়ে গেলাম। আমাদের সম্পর্কে ভয়ানক গুজব ছড়িয়ে পড়ল। আমি বারবার সবাইকে বোঝাতে চেষ্টা করলাম যে এটা একটা ভুল বোঝাবুঝি, কিন্তু কেউ আমার কথা শুনছিল না। সেদিন সন্ধ্যায় বিপ্লব ফিরে এলো। ও প্রচণ্ড বিরক্ত, রাগে ফুঁসছিল। ওর গালে একটা আঙুলের দাগ, যেন কেউ ওকে থাপ্পড় মেরেছে। কি হয়েছে বিপ্লব, আমি জিজ্ঞেস করলাম। সৌরভ, বিপ্লব ক্রোধে বলল, সে সবাইকে বলে বেড়াচ্ছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আর তুমিও রাজি আছো। সবাই আমাকে নোংরা চোখে দেখছে। আমি সৌরভকে খুঁজে বের করেছিলাম, ওকে সব বোঝাতে চেয়েছিলাম, কিন্তু ও আমার কথা শুনল না। ও আমাকে ধাক্কা দিল, আমিও ওকে ধাক্কা দিলাম। তারপর ওর বাবা এসে আমাকে থাপ্পড় মারলেন। আমি হতবাক হয়ে গেলাম। কি সর্বনাশ! এখন কি হবে বিপ্লব? বিপ্লব আমার পাশে বসল। আমি জানি না মা। আমি শুধু একটা পাগলামি করতে চেয়েছিলাম, এখন দেখো কি হয়ে গেল। আমরা বুঝতে পারছিলাম যে আমাদের এই অবস্থায় পাড়ায় থাকা আর সম্ভব নয়। কিন্তু আমরা কোথায় যাব? আমার স্বামী বিদেশে, তিনি আসতে অনেক সময় লাগবে। আমরা দুজন এই মুহূর্তে একদম একা। তখনই আমাদের মাথায় একটা আইডিয়া এলো। আমরা সিদ্ধান্ত নিলাম পাড়ার সমস্ত লোকের সামনে বিপ্লবের ফোনে সেই রাতের পুরো কথোপকথন রেকর্ড করে শোনাব। তাতে সবাই বুঝবে এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল, কোনো বাস্তব ঘটনা নয়। কিন্তু বিপ্লবের ফোনে সেই রেকর্ডিং নেই। সে সৌরভকে কল করেছিল, কিন্তু রেকর্ড করেনি। এখন একমাত্র প্রমাণ সৌরভের কাছে, আর সে আমাদের বিরুদ্ধে। সেদিন রাতে যখন আমরা ঘুমাতে যাচ্ছিলাম, হঠাৎ দরজায় জোরে ধাক্কা দেওয়ার শব্দ হল। আমরা ভয়ে কাঁপতে লাগলাম। আমি দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? আমরা পুলিশ, একটা গম্ভীর কণ্ঠ এলো। আমরা আপনার বাড়ি সার্চ করতে এসেছি। আমাদের খবর পেয়েছি আপনার বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। আমি অবাক হয়ে বিপ্লবের দিকে তাকালাম। ও ভয়ে পাংশু হয়ে গেছে। আমি কাঁপা হাতে দরজা খুললাম। দরজার বাইরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে দুজন পুলিশের পোশাক পরে আছে। আমি বুঝতে পারলাম না, কেউ কি সত্যিই পুলিশকে ফোন করেছে? একটা বড় হয়ে গেল। আপনাদের কি চাই? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। পুলিশ অফিসার আমাদের বাড়ির ভেতরে এলেন। আমাদের কাছে খবর এসেছে এখানে মাছেলে। তিনি থামলেন, যেন কি বলবেন বুঝতে পারছেন না। এটা একটা ভুল বোঝাবুঝি স্যার। বিপ্লব এগিয়ে এসে বলল, আমি আমার বন্ধুর সাথে একটা প্র্যাঙ্ক করছিলাম। আমি আমার মাকে উত্ত্যক্ত করছিলাম, তিনি রাগ করেছিলেন। সবকিছু রেকর্ডে আছে, কিন্তু সেই রেকর্ড শুধু আমার বন্ধুর কাছে আছে, আর সে এখন আমাদের বিরুদ্ধে গিয়েছে। পুলিশ অফিসার বিপ্লবের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে আমার দিকে ফিরলেন। মিসেস দাস, এই ঘটনা সত্যি? তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম, হ্যাঁ স্যার। বিপ্লব শুধু প্র্যাঙ্ক করছিল। সে তার বন্ধুর সাথে বাজি ধরেছিল যে সে আমাকে উত্ত্যক্ত করতে পারবে, আর আমি রাগ করব না। কিন্তু আমি রাগ করেছিলাম, আর সেই প্র্যাঙ্কের অংশ হিসেবেই বিপ্লব আমাকে সেই আমি থামলাম, লজ্জায় মুখ নিচু করলাম। পুলিশ অফিসার আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, আচ্ছা, আমি বুঝতে পারছি। কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং আমাদের তদন্ত করতে হবে। আপনাদের থানায় আসতে হবে। সেই রাতে আমরা থানায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে রইলাম। পুলিশ অফিসাররা আমাদের আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করলেন। আমরা বারবার একই কথা বললাম, এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল, কোনো বাস্তব ঘটনা নয়। শেষ পর্যন্ত রাত প্রায় ৩টার সময় তারা আমাদের যেতে দিলেন। আমরা আপনাদের কথা বিশ্বাস করছি, প্রধান অফিসার বললেন, কিন্তু আমাদের এই অভিযোগ তদন্ত করতে হবে। আমরা আপনাদের বন্ধু সৌরভকে খুঁজে বের করব, তার কাছে থাকা রেকর্ডিং শুনব। আমরা বাড়ি ফিরলাম, কিন্তু সেই রাতে ঘুম এলো না। আমরা বুঝতে পারছিলাম আমাদের জীবন পাল্টে গেছে। একটা সাধারণ প্র্যাঙ্ক, একটা ছোট্ট পাগলামি, এখন আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা।
পরদিন সকালে আমরা জিনিসপত্র গোছাতে শুরু করলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের এই পাড়া ছেড়ে যেতে হবে। যতদিন না এই ভুল বোঝাবুঝি মিটে যায় ততদিন আমরা আমার দিদির বাড়িতে থাকব। তিনি অন্য শহরে থাকেন, সেখানে আমাদের কেউ চিনবে না। যখন আমরা জিনিসপত্র গোছাচ্ছিলাম হঠাৎ দরজায় নক হলো। আমি দরজা খুলে দেখি সৌরভ দাঁড়িয়ে আছে। সৌরভ, আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কেন? সৌরভ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বিপ্লব দ্রুত দরজার কাছে এসে দাঁড়াল। কি চাস তুই? বিপ্লব ক্রোধে জিজ্ঞেস করল। সৌরভ ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে অশ্রু। আমি মাফ চাইতে এসেছি, সে বলল। আমি ভুল বুঝেছিলাম। গতকাল রাতে পুলিশ আমাকে ধরেছিল। আমি তাদের সব বলেছি, তারা আমার ফোনে থাকা রেকর্ডিং শুনেছে। তারা বুঝেছে এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল। আমি ভুল বুঝেছিলাম, আর সেই ভুল বোঝাটা সবাইকে বলে বেরিয়েছিলাম। বিপ্লব কিছুক্ষণ সৌরভের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ তাকে জড়িয়ে ধরল। তুই একটা বোকা, বিপ্লব বলল। এত বড় একটা ঝামেলা করে ফেলেছিস কি? সৌরভ বিপ্লবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আমি জানি আমি খুব বোকামি করেছি। আমি সবাইকে ভুল বুঝিয়েছি। এখন আমি সবাইকে সত্যিটা বলে দেব। সেদিন সৌরভ পুরো পাড়া ঘুরে ঘুরে সবাইকে সত্যিটা বলল। সে বলল এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল, একটা বাজি ছিল, এবং সে ভুল বুঝেছিল। ধীরে ধীরে লোকজন আমাদের বিশ্বাস করতে শুরু করল। কিন্তু তারপরও কিছু লোক আমাদের সন্দেহের চোখে দেখছিল। আমরা বুঝতে পারছিলাম এই পাড়ায় আমাদের আর শান্তিতে থাকা সম্ভব নয়। 1 মাস পর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা অন্য শহরে চলে যাব। আমার স্বামী ফিরে আসার পর আমরা তাকে সব বললাম। তিনি প্রথমে প্রচণ্ড রেগে গেলেন, কিন্তু পরে বুঝলেন এটা একটা ভুল বোঝাবুঝি। তিনি আমাদের সাথে অন্য শহরে যাবার সিদ্ধান্ত নিলেন। আমরা শিলিগুড়ি শহরে চলে এলাম। এটা আমাদের আগের শহর থেকে অনেক দূরে, পাহাড়ের কাছে। এখানে আমরা নতুন করে জীবন শুরু করলাম। আমার স্বামী এখানে একটা নতুন ব্যবসা শুরু করলেন, আমি একটা স্কুলে শিক্ষিকার চাকরি নিলাম, আর বিপ্লব কলেজে ভর্তি হল। কিন্তু আমরা জানতাম না যে সেই ভুল বোঝাবুঝি শেষ হয়নি। আমরা শিলিগুড়িতে প্রায় 6 মাস ছিলাম। সবকিছু ভালো চলছিল। আমরা নতুন বন্ধু পেয়েছিলাম, নতুন জীবন শুরু করেছিলাম। কিন্তু একদিন যখন আমি স্কুল থেকে ফিরছিলাম, আমি দেখলাম আমাদের বাড়ির সামনে একটা অচেনা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি বাড়িতে ঢুকে দেখি আমার স্বামী অবিনাশ এবং বিপ্লব দুজনেই বসার ঘরে বসে আছে, আর তাদের সামনে দুজন অচেনা লোক বসে আছে। জুই, এসো, অবিনাশ বললেন। ইনি অমিত বোস, পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি থেকে এসেছেন। আর ইনি সৌমেন মুখার্জি, একজন সাংবাদিক। আমি অবাক হয়ে তাদের দিকে তাকালাম। সিআইডি? সাংবাদিক? কি ব্যাপার? অমিত বোস, যিনি মাঝবয়সী শক্তপোক্ত চেহারার এক লোক, আমার দিকে তাকিয়ে বললেন, মিসেস দাস, আমরা আপনাদের সম্পর্কে একটা তদন্ত করছি। আমাদের কাছে খবর আছে যে আপনাদের পরিবারে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। আমি বুঝতে পারলাম আবার সেই পুরনো ঘটনা। সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আমি অধৈর্য হয়ে বললাম, আমরা এই বিষয়ে পুলিশকে সব বলেছি। সৌমেন মুখার্জি, যিনি একজন তরুণ চশমা পরা লোক, মুচকি হেসে বললেন, আমরা সেই বিষয়ে জানি মিসেস দাস। কিন্তু আমরা আরও কিছু জানতে চাই। আমি একটা বিশেষ রিপোর্ট করছি, যেটা পারিবারিক সম্পর্কের জটিলতা নিয়ে গিয়ে। আমি হতবাক হয়ে গেলাম। আপনি আমাদের পরিবারকে এই রিপোর্টে অন্তর্ভুক্ত করতে চান? কিন্তু আমাদের তো কোনো জটিলতা নেই। অমিত বোস গম্ভীর গলায় বললেন, আমাদের কাছে খবর আছে যে আপনাদের আগের শহরে একটা বড় ঘটনা ঘটেছিল। আপনার ছেলে বিপ্লব এবং আপনার মধ্যে কিছু অস্বাভাবিক সম্পর্ক ছিল বলে গুজব ছিল। ওটা একটা প্র্যাঙ্ক ছিল। বিপ্লব চেঁচিয়ে উঠল, আমি আমার বন্ধুর সাথে বাজি ধরেছিলাম, তাই আমি মাকে উত্ত্যক্ত করছিলাম। সেটা কোনো সত্যি ঘটনা ছিল না। সৌমেন মুখার্জি তার নোটবুকে কিছু লিখলেন, তারপর বললেন, কিন্তু সেই গুজব এত বড় হয়ে গেল কেন? আপনারা শহর ছেড়ে চলে এলেন কেন? অবিনাশ এগিয়ে এলেন, দেখুন, আমরা একটা নতুন শুরু চেয়েছিলাম। সেই ঘটনার পর আমাদের পাড়ার লোকজন আমাদের সন্দেহের চোখে দেখছিল। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা অন্য জায়গা চলে যাব। অমিত বোস ধীরে ধীরে মাথা নাড়লেন, আচ্ছা, আমি বুঝতে পারছি। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে। আমরা শুনেছি যে আপনাদের আগের শহরে একটা হত্যাকাণ্ড ঘটেছে, আর সেই হত্যাকাণ্ডের পরেই আপনারা শহর ছেড়ে চলে এসেছিলেন। আমরা তিনজনই অবাক হয়ে তাদের দিকে তাকালাম। হত্যাকাণ্ড? আমি বিস্ময়ে জিজ্ঞেস করলাম, কোন হত্যাকাণ্ড?
সৌমেন মুখার্জি আবার তার নোটবুকে কিছু লিখলেন। আপনাদের প্রতিবেশী সুরেশ সেন, তাকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, ঠিক আপনারা শহর ছাড়ার 1 সপ্তাহ আগে। আমি অবাক হয়ে অবিনাশের দিকে তাকালাম। তিনিও সমান বিস্মিত। সুরেশ সেন মারা গেছেন? আমরা তো কিছুই জানতাম না, অবিনাশ বললেন। অমিত বোস আমাদের প্রত্যেকের মুখের দিকে গভীরভাবে তাকিয়ে রইলেন, যেন আমাদের প্রতিক্রিয়া দেখে বুঝতে চাইছেন আমরা সত্যি বলছি কিনা। আপনাদের প্রতিবেশী ছিলেন, আপনারা জানেন না তিনি মারা গেছেন? আমরা জানতাম না। আমি সত্যিই অবাক হয়ে বললাম। আমরা শহর ছেড়ে চলে আসার আগে কয়েকদিন আমরা আমার দিদির বাড়িতে ছিলাম, যিনি সেই শহরের অন্য প্রান্তে থাকেন। হয়তো সেই সময়ে এই ঘটনা ঘটেছে। অবিনাশ জিজ্ঞেস করলেন, কিন্তু এই ঘটনার সাথে আমাদের কি সম্পর্ক? আপনারা কেন মনে করছেন আমরা এই বিষয়ে কিছু জানি? সৌমেন মুখার্জি এবার তার ব্যাগ থেকে একটা ফোল্ডার বের করলেন, তার ভেতর থেকে একটা ফটো বের করে আমাদের দেখালেন। এটা সুরেশ সেনের বাড়ির দেয়ালে পাওয়া গেছে। ফটোতে আমি দেখলাম সুরেশ সেনের বাড়ির দেয়ালে রক্ত দিয়ে লেখা আছে, মা ছেলে পাপের ফল। আমি ভয়ে শিউরে উঠলাম। এর অর্থ কি? কে এমন করল? অমিত বোস গম্ভীর গলায় বললেন, এটাই আমরা জানতে চাই। সেই গুজবের পর, যেটা আপনারা বলছেন একটা প্র্যাঙ্ক ছিল, এবং এই হত্যাকাণ্ডের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। অবিনাশ ক্রোধে উঠে দাঁড়ালেন। আপনি কি বলতে চাইছেন? আপনি কি ইঙ্গিত করছেন যে আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত? সৌমেন মুখার্জি হাত তুলে অবিনাশকে শান্ত করার চেষ্টা করলেন। না না, আমরা সেটা বলছি না। আমরা শুধু তথ্য সংগ্রহ করছি। আমরা জানতে চাই সুরেশ সেন কে ছিলেন, আপনাদের সাথে তার কি সম্পর্ক ছিল। আমি ভেবে দেখলাম, সুরেশ সেন, তিনি আমাদের পাড়ার একজন বয়স্ক লোক ছিলেন। আমাদের সাথে তেমন কোনো সম্পর্ক ছিল না। তিনি একটু অদ্ভুত স্বভাবের ছিলেন, বেশিরভাগ সময় নিজের বাড়িতেই থাকতেন। অমিত বোস আমার কথা শুনে মাথা নাড়লেন। আমরা শুনেছি তিনি সেই গুজব ছড়াতে বেশ সাহায্য করেছিলেন। তিনি নাকি সবাইকে বলেছিলেন যে তিনি আপনাদের বাড়িতে অদ্ভুত শব্দ শুনেছিলেন। বিপ্লব ক্রোধে মুখ লাল করে বলল, সুরেশ কাকু বাড়িতে থাকতে থাকতে পাগল হয়ে গিয়েছিলেন। উনি সব সময় অদ্ভুত অদ্ভুত কথা বলতেন। কেউ তার কথা বিশ্বাস করত না। সৌমেন মুখার্জি আবার তার নোটবুকে কিছু লিখলেন, তারপর বললেন, কিন্তু তারপরও, তার মৃত্যুর পরেই আপনারা শহর ছেড়ে চলে এলেন। এটা একটা অদ্ভুত সাদৃশ্য, তাই না? অবিনাশ দৃঢ় গলায় বললেন, এটা একটা সাদৃশ্য মাত্র। আমরা সুরেশ সেনের মৃত্যুর বিষয়ে কিছুই জানতাম না। অমিত বোস এবার আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মিসেস দাস, আপনার স্বামী যখন বিদেশে ছিলেন, তখন আপনি সুরেশ সেনের সাথে কোনো সম্পর্ক রেখেছিলেন কি? তার সাথে আপনার কোনো বিরোধ ছিল কি? আমি অবাক হয়ে বললাম, না। আমি তার সাথে প্রায় কথাই বলতাম না। আমরা শুধু পাড়ার লোক হিসেবে একে অপরকে চিনতাম, এর বেশি কিছু না। সৌমেন মুখার্জি আবার তার ব্যাগ থেকে আরেকটা ফটো বের করলেন। এটা সুরেশ সেনের বাড়িতে পাওয়া গেছে। আপনি কি এটা চিনতে পারেন? আমি ফটোটা হাতে নিয়ে দেখলাম। এটা একটা পুরনো ফটো, যেখানে আমি, বিপ্লব এবং সুরেশ সেন একসাথে দাঁড়িয়ে আছি। আমি মনে করার চেষ্টা করলাম কবে এই ফটো তোলা হয়েছিল। এটা এটা হয়তো পাড়ার কোনো অনুষ্ঠানে তোলা হয়েছিল। আমি বললাম, আমার মনে পড়ছে না ঠিক কবে। অমিত বোস গম্ভীর গলায় বললেন, ফটোর পিছনে একটা তারিখ লেখা আছে। এটা তোলা হয়েছিল ঠিক সেই বর্ষার রাতে, যেদিন আপনার ছেলে বিপ্লব সেই তথাকথিত প্র্যাঙ্ক করেছিল। আমি অবাক হয়ে ফটোটা উল্টে দেখলাম। সেখানে সত্যিই সেই তারিখ লেখা আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সেদিন রাতে তো বৃষ্টি হচ্ছিল, আমরা বাড়ি থেকে বেরোইনি। সৌমেন মুখার্জি ধীরে ধীরে মাথা নাড়লেন। সেটাই প্রশ্ন। এই ফটো কিভাবে সেদিন তোলা হলো, যদি আপনারা বাড়ি থেকে না বেরিয়ে থাকেন? বিপ্লব এবার উঠে দাঁড়াল। আমি এই ফটো কখনো দেখিনি। এটা আসল নয়। অমিত বোস ফটোটা আবার নিজের হাতে নিলেন। এটা একটা আসল ফটো, ফরেনসিক বিশেষজ্ঞরা এটা যাচাই করেছেন। আমরা তিনজনই হতবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। এমন একটা ফটো যেটা কখনো তোলা হয়নি, কিভাবে আসল হতে পারে? অবিনাশ ধীরে ধীরে বললেন, এটা হয়তো ফটোশপ করা হয়েছে। সৌমেন মুখার্জি এবার একটা চ্যালেঞ্জিং স্মাইল দিলেন। ফটোশপ? সেই সময়ে আর কে করবে এমন কাজ? অমিত বোস উঠে দাঁড়ালেন। আমরা এখন যাব। আমরা আবার আসব, আরও কিছু প্রশ্ন নিয়ে। আপনারা শহর ছেড়ে যাবেন না, এটা আমাদের অনুরোধ। তারা চলে যাবার পর আমরা তিনজন ঘণ্টার পর ঘণ্টা বসে আলোচনা করলাম। আমরা বুঝতে পারছিলাম না কি ঘটছে। সুরেশ সেনকে হত্যা করল?
সেই ফটো কিভাবে তোলা হলো? আর কেনই বা আমাদের পরিবারকে এর সাথে জড়ানো হচ্ছে? সেদিন রাতে যখন আমরা ঘুমাবার জন্য প্রস্তুত হচ্ছিলাম, আমি হঠাৎ একটা বিষয় মনে করলাম। অবিনাশ, আমি বললাম, তুমি কি মনে করতে পারো সুরেশ সেন কখনো আমাদের বাড়িতে এসেছিলেন সেদিন? অবিনাশ চিন্তিত মুখে বললেন, আমি তো তখন বিদেশে ছিলাম, আমি কিভাবে জানব? আমি বিপ্লবের দিকে তাকালাম। বিপ্লব, সেদিন রাতে সুরেশ কাকু কি আমাদের বাড়িতে এসেছিলেন? বিপ্লব মাথা নাড়ল, না মা। সেদিন আমরা দুজন ছাড়া আর কেউ বাড়িতে ছিল না গি। আমি চিন্তিত হয়ে বললাম, কিন্তু সেই ফটো, এটা কিভাবে সম্ভব? অবিনাশ আমার হাত ধরলেন, এটা নিয়ে ভেবো না। এটা নিশ্চয়ই কোনো ভুল। আমরা কাল সকালে আইনজীবীর সাথে কথা বলব। পরদিন সকালে যখন আমরা আইনজীবীর অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, আমাদের ফোন বেজে উঠল। অবিনাশ ফোন ধরলেন। হ্যালো। তিনি কিছুক্ষণ শুনলেন, তারপর তার মুখ পাংশু হয়ে গেল। তিনি ফোনটা আমার দিকে বাড়িয়ে দিলেন, তোমার জন্য গু। আমি ফোন নিলাম। হ্যালো মিসেস দাস, একটা ভারী গলা ফোনে ভেসে এলো। আমি অমিত বোস বলছি। আমাদের আরেকটা সাক্ষ্য পাওয়া গেছে। সুরেশ সেনের হত্যার রাতে তার বাড়ির পাশে একটা গাড়ি দেখা গিয়েছিল, যেটার নম্বর প্লেট আপনার স্বামীর গাড়ির মতো গু। আমি অবাক হয়ে বললাম, কিন্তু সেটা কিভাবে সম্ভব? অবিনাশ তো তখন বিদেশে ছিলেন গু। হ্যাঁ, আমরা সেটা জানি, অমিত বোস বললেন, কিন্তু গাড়িটা আপনাদের, তাই না? আমি ভেবে দেখলাম, হ্যাঁ, সেটা আমাদের গাড়ি। কিন্তু অবিনাশ যখন বিদেশে ছিলেন, আমরা সেই গাড়ি ব্যবহার করতাম না। সেটা গ্যারেজে রাখা ছিল। আমরা আজ বিকেলে আপনাদের বাড়িতে আসছি, অমিত বোস বললেন, আমরা আপনাদের গাড়ি দেখতে চাই। সেদিন বিকেলে অমিত বোস এবং সৌমেন মুখার্জি আবার আমাদের বাড়িতে এলেন। তারা আমাদের গাড়ি পরীক্ষা করলেন। অবিনাশ তাদের গাড়ির চাবি দিলেন, তারা গাড়ির ভেতরে কিছু নমুনা সংগ্রহ করলেন। আমরা এই নমুনাগুলি ল্যাবে পাঠাব, অমিত বোস বললেন, আমরা দেখব এগুলি সুরেশ সেনের বাড়িতে পাওয়া নমুনাগুলির সাথে মিলে কিনা। আমরা তিনজনই উদ্বিগ্ন ছিলাম, কিন্তু আমরা জানতাম আমরা নির্দোষ। আমরা সুরেশ সেনের হত্যার সাথে জড়িত ছিলাম না। দুদিন পর অমিত বোস আবার ফোন করলেন। মিসেস দাস, তিনি বললেন, আমরা আপনাদের গাড়ি থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করেছি। সেগুলি সুরেশ সেনের বাড়িতে পাওয়া নমুনার সাথে মেলেনি। কিন্তু আমরা এখনও এই কেসে তদন্ত চালিয়ে যাচ্ছি গু। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ধন্যবাদ অমিতবাবু। আমি আপনাকে আবার বলছি, আমরা সুরেশ সেনের হত্যার সাথে জড়িত নই। দেখা যাক, অমিত বোস বললেন, আমাদের তদন্ত চলছে গি। সেদিন সন্ধ্যায় আমরা আবার বসার ঘরে বসে আলোচনা করছিলাম, হঠাৎ দরজায় নক হল। অবিনাশ দরজা খুলে দেখলেন সৌমেন মুখার্জি দাঁড়িয়ে আছেন। মিস্টার মুখার্জি, অবিনাশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এখানে এত রাতে? সৌমেন মুখার্জি বললেন, আমাকে ভিতরে আসতে দেবেন? আমার আপনাদের সাথে একা কথা বলা দরকার। অবিনাশ তাকে ভিতরে আসতে দিলেন। সৌমেন মুখার্জি ঘরে ঢুকে চারদিকে তাকালেন, তারপর আমাদের কাছে এসে বসলেন। মিস্টার দাস, মিসেস দাস, বিপ্লব, তিনি ধীরে ধীরে বললেন, আমি আপনাদের একটা কথা ভুল বোঝাবুঝি হয়েছে। সেটা একটা জোক ছিল, একটা প্র্যাঙ্ক। বিপ্লব আমাকে উত্ত্যক্ত করছিল, আর সৌরভকে ফোন করে তা শোনাচ্ছিল। এটা শুধু একটা পাগলামি। সৌরভের বাবা বললেন, কিন্তু সৌরভ বলছে সে সব কিছু শুনেছে। সে বলছে বিপ্লব আপনাকে বিয়ে করতে চায়, আর আপনি গি। সে একটা ভুল বোঝাবুঝি। আমি আর্তনাদ করে উঠলাম। আপনারা সৌরভকে কল করুন, ওকে জিজ্ঞেস করুন ও পুরো কথাবার্তা শুনেছে কিনা। সে শুধু আংশিক শুনেছে, ভুল বুঝেছে গি। কিন্তু তখন সৌরভও পাড়ায় ছিল না। তার বাবা মা বললেন, সে সকাল থেকে বাইরে গেছে, ফোন ধরছে না। সব মিলিয়ে আমরা একটা ভয়ানক পরিস্থিতিতে পড়ে গেলাম। আমাদের সম্পর্কে ভয়ানক গুজব ছড়িয়ে পড়ল। আমি বারবার সবাইকে বোঝাতে চেষ্টা করলাম যে এটা একটা ভুল বোঝাবুঝি, কিন্তু কেউ আমার কথা শুনছিল না। সেদিন সন্ধ্যায় বিপ্লব ফিরে এলো। ও প্রচণ্ড বিরক্ত, রাগে ফুঁসছিল। ওর গালে একটা আঙুলের দাগ, যেন কেউ ওকে থাপ্পড় মেরেছে। কি হয়েছে বিপ্লব? আমি জিজ্ঞেস করলাম। সৌরভ, বিপ্লব ক্রোধে বলল, সে সবাইকে বলে বেড়াচ্ছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আর তুমিও রাজি আছো। সবাই আমাকে নোংরা চোখে দেখছে। আমি সৌরভকে খুঁজে বের করেছিলাম, ওকে সব বোঝাতে চেয়েছিলাম, কিন্তু ও আমার কথা শুনল না। ও আমাকে ধাক্কা দিল, আমিও ওকে ধাক্কা দিলাম। তারপর ওর বাবা এসে আমাকে থাপ্পড় মারলেন গু। আমি হতবাক হয়ে গেলাম। কি সর্বনাশ! এখন কি হবে বিপ্লব?
বিপ্লব আমার পাশে বসল। আমি জানি না, মা। আমি শুধু একটা পাগলামি করতে চেয়েছিলাম, এখন দেখো কি হয়ে গেল। আমরা বুঝতে পারছিলাম যে আমাদের এই অবস্থায় পাড়ায় থাকা আর সম্ভব নয়। কিন্তু আমরা কোথায় যাব? আমার স্বামী বিদেশে, তিনি আসতে অনেক সময় লাগবে। আমরা দুজন এই মুহূর্তে একদম একা। তখনই আমাদের মাথায় একটা আইডিয়া এলো। আমরা সিদ্ধান্ত নিলাম পাড়ার সমস্ত লোকের সামনে বিপ্লবের ফোনে সেই রাতের পুরো কথোপকথন রেকর্ড করে শোনাব। তাতে সবাই বুঝবে এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল, কোনো বাস্তব ঘটনা নয়। কিন্তু বিপ্লবের ফোনে সেই রেকর্ডিং নেই। সে সৌরভকে কল করেছিল কিন্তু রেকর্ড করেনি। এখন একমাত্র প্রমাণ সৌরভের কাছে, আর সে আমাদের বিরুদ্ধে। সেদিন রাতে যখন আমরা ঘুমাতে যাচ্ছিলাম, হঠাৎ দরজায় জোরে ধাক্কা দেওয়ার শব্দ হল। আমরা ভয়ে কাঁপতে লাগলাম। আমি দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? আমরা পুলিশ, একটা গম্ভীর কণ্ঠ এলো। আমরা আপনার বাড়ি সার্চ করতে এসেছি। আমাদের খবর পেয়েছি আপনার বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। আমি অবাক হয়ে বিপ্লবের দিকে তাকালাম। ও ভয়ে পাংশু হয়ে গেছে। আমি কাঁপা হাতে দরজা খুললাম। দরজার বাইরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে দুজন পুলিশের পোশাক পরে আছে। আমি বুঝতে পারলাম না, কেউ কি সত্যিই পুলিশকে ফোন করেছে? একটা বড় হয়ে গেল। আপনাদের কি চাই? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। পুলিশ অফিসার আমাদের বাড়ির ভেতরে এলেন। আমাদের কাছে খবর এসেছে এখানে মাছেলে গু। তিনি থামলেন, যেন কি বলবেন বুঝতে পারছেন না। এটা একটা ভুল বোঝাবুঝি, স্যার। বিপ্লব এগিয়ে এসে বলল, আমি আমার বন্ধুর সাথে একটা প্র্যাঙ্ক করছিলাম। আমি আমার মাকে উত্ত্যক্ত করছিলাম, তিনি রাগ করেছিলেন। সবকিছু রেকর্ডে আছে, কিন্তু সেই রেকর্ড শুধু আমার বন্ধুর কাছে আছে, আর সে এখন আমাদের বিরুদ্ধে গিয়েছে। পুলিশ অফিসার বিপ্লবের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে আমার দিকে ফিরলেন। মিসেস দাস, এই ঘটনা সত্যি? তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম, হ্যাঁ স্যার। বিপ্লব শুধু প্র্যাঙ্ক করছিল। সে তার বন্ধুর সাথে বাজি ধরেছিল যে সে আমাকে উত্ত্যক্ত করতে পারবে, আর আমি রাগ করব না। কিন্তু আমি রাগ করেছিলাম, আর সেই প্র্যাঙ্কের অংশ হিসেবেই বিপ্লব আমাকে সেই আমি থামলাম, লজ্জায় মুখ নিচু করলাম। পুলিশ অফিসার আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, আচ্ছা, আমি বুঝতে পারছি। কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং আমাদের তদন্ত করতে হবে। আপনাদের থানায় আসতে হবে। সেই রাতে আমরা থানায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে রইলাম। পুলিশ অফিসাররা আমাদের আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করলেন। আমরা বারবার একই কথা বললাম, এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল, কোনো বাস্তব ঘটনা নয়। শেষ পর্যন্ত রাত প্রায় ৩টার সময় তারা আমাদের যেতে দিলেন। আমরা আপনাদের কথা বিশ্বাস করছি, প্রধান অফিসার বললেন, কিন্তু আমাদের এই অভিযোগ তদন্ত করতে হবে। আমরা আপনাদের বন্ধু সৌরভকে খুঁজে বের করব, তার কাছে থাকা রেকর্ডিং শুনব। আমরা বাড়ি ফিরলাম, কিন্তু সেই রাতে ঘুম এলো না। আমরা বুঝতে পারছিলাম আমাদের জীবন পাল্টে গেছে। একটা সাধারণ প্র্যাঙ্ক, একটা ছোট্ট পাগলামি, এখন আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা। পরদিন সকালে আমরা জিনিসপত্র গোছাতে শুরু করলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের এই পাড়া ছেড়ে যেতে হবে। যতদিন না এই ভুল বোঝাবুঝি মিটে যায়, ততদিন আমরা আমার দিদির বাড়িতে থাকব। তিনি অন্য শহরে থাকেন, সেখানে আমাদের কেউ চিনবে না। যখন আমরা জিনিসপত্র গোছাচ্ছিলাম, হঠাৎ দরজায় নক হল। আমি দরজা খুলে দেখি সৌরভ দাঁড়িয়ে আছে। সৌরভ, আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কেন? সৌরভ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বিপ্লব দ্রুত দরজার কাছে এসে দাঁড়াল। কি চাস তুই? বিপ্লব ক্রোধে জিজ্ঞেস করল। সৌরভ ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে অশ্রু। আমি মাফ চাইতে এসেছি, সে বলল, আমি ভুল বুঝেছিলাম। গতকাল রাতে পুলিশ আমাকে ধরেছিল। আমি তাদের সব বলেছি, তারা আমার ফোনে থাকা রেকর্ডিং শুনেছে। তারা বুঝেছে এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল। আমি ভুল বুঝেছিলাম, আর সেই ভুল বোঝাটা সবাইকে বলে বেরিয়েছিলাম। বিপ্লব কিছুক্ষণ সৌরভের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ তাকে জড়িয়ে ধরল। তুই একটা বোকা, বিপ্লব বলল, এত বড় একটা ঝামেলা করে ফেলেছিস। সৌরভ বিপ্লবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আমি জানি আমি খুব বোকামি করেছি। আমি সবাইকে ভুল বুঝিয়েছি। এখন আমি সবাইকে সত্যিটা বলে দেব। সেদিন সৌরভ পুরো পাড়া ঘুরে ঘুরে সবাইকে সত্যিটা বলল। সে বলল, এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল, একটা বাজি ছিল, এবং সে ভুল বুঝেছিল। ধীরে ধীরে লোকজন আমাদের বিশ্বাস করতে শুরু করল।
কিন্তু তারপরও কিছু লোক আমাদের সন্দেহের চোখে দেখছিল। আমরা বুঝতে পারছিলাম এই পাড়ায় আমাদের আর শান্তিতে থাকা সম্ভব নয়। 1 মাস পর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা অন্য শহরে চলে যাব। আমার স্বামী ফিরে আসার পর আমরা তাকে সব বললাম। তিনি প্রথমে প্রচণ্ড রেগে গেলেন, কিন্তু পরে বুঝলেন এটা একটা ভুল বোঝাবুঝি। তিনি আমাদের সাথে অন্য শহরে যাবার সিদ্ধান্ত নিলেন। আমরা শিলিগুড়ি শহরে চলে এলাম। এটা আমাদের আগের শহর থেকে অনেক দূরে, পাহাড়ের কাছে। এখানে আমরা নতুন করে জীবন শুরু করলাম। আমার স্বামী এখানে একটা নতুন ব্যবসা শুরু করলেন, আমি একটা স্কুলে শিক্ষিকার চাকরি নিলাম, আর বিপ্লব কলেজে ভর্তি হল। কিন্তু আমরা জানতাম না যে সেই ভুল বোঝাবুঝি শেষ হয়নি। আমরা শিলিগুড়িতে প্রায় 6 মাস ছিলাম। সবকিছু ভালো চলছিল। আমরা নতুন বন্ধু পেয়েছিলাম, নতুন জীবন শুরু করেছিলাম। কিন্তু একদিন যখন আমি স্কুল থেকে ফিরছিলাম, আমি দেখলাম আমাদের বাড়ির সামনে একটা অচেনা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি বাড়িতে ঢুকে দেখি আমার স্বামী অবিনাশ এবং বিপ্লব দুজনেই বসার ঘরে বসে আছে, আর তাদের সামনে দুজন অচেনা লোক বসে আছে। জুই, এসো, অবিনাশ বললেন। ইনি অমিত বোস, পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি থেকে এসেছেন। আর ইনি সৌমেন মুখার্জি, একজন সাংবাদিক। আমি অবাক হয়ে তাদের দিকে তাকালাম। সিআইডি? সাংবাদিক? কি ব্যাপার? অমিত বোস, যিনি মাঝবয়সী শক্তপোক্ত চেহারার এক লোক, আমার দিকে তাকিয়ে বললেন, মিসেস দাস, আমরা আপনাদের সম্পর্কে একটা তদন্ত করছি। আমাদের কাছে খবর আছে যে আপনাদের পরিবারে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। আমি বুঝতে পারলাম আবার সেই পুরনো ঘটনা। সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আমি অধৈর্য হয়ে বললাম, আমরা এই বিষয়ে পুলিশকে সব বলেছি। সৌমেন মুখার্জি, যিনি একজন তরুণ চশমা পরা লোক, মুচকি হেসে বললেন, আমরা সেই বিষয়ে জানি মিসেস দাস। কিন্তু আমরা আরও কিছু জানতে চাই। আমি একটা বিশেষ রিপোর্ট করছি, যেটা পারিবারিক সম্পর্কের জটিলতা নিয়ে গিয়ে। আমি হতবাক হয়ে গেলাম। আপনি আমাদের পরিবারকে এই রিপোর্টে অন্তর্ভুক্ত করতে চান? কিন্তু আমাদের তো কোনো জটিলতা নেই। অমিত বোস গম্ভীর গলায় বললেন, আমাদের কাছে খবর আছে যে আপনাদের আগের শহরে একটা বড় ঘটনা ঘটেছিল। আপনার ছেলে বিপ্লব এবং আপনার মধ্যে কিছু অস্বাভাবিক সম্পর্ক ছিল বলে গুজব ছিল। ওটা একটা প্র্যাঙ্ক ছিল। বিপ্লব চেঁচিয়ে উঠল, আমি আমার বন্ধুর সাথে বাজি ধরেছিলাম, তাই আমি মাকে উত্ত্যক্ত করছিলাম। সেটা কোনো সত্যি ঘটনা ছিল না। সৌমেন মুখার্জি তার নোটবুকে কিছু লিখলেন, তারপর বললেন, কিন্তু সেই গুজব এত বড় হয়ে গেল কেন? আপনারা শহর ছেড়ে চলে এলেন কেন? অবিনাশ এগিয়ে এলেন, দেখুন, আমরা একটা নতুন শুরু চেয়েছিলাম। সেই ঘটনার পর আমাদের পাড়ার লোকজন আমাদের সন্দেহের চোখে দেখছিল। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা অন্য জায়গা চলে যাব। অমিত বোস ধীরে ধীরে মাথা নাড়লেন, আচ্ছা, আমি বুঝতে পারছি। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে। আমরা শুনেছি যে আপনাদের আগের শহরে একটা হত্যাকাণ্ড ঘটেছে, আর সেই হত্যাকাণ্ডের পরেই আপনারা শহর ছেড়ে চলে এসেছিলেন। আমরা তিনজনই অবাক হয়ে তাদের দিকে তাকালাম। হত্যাকাণ্ড? আমি বিস্ময়ে জিজ্ঞেস করলাম, কোন হত্যাকাণ্ড? সৌমেন মুখার্জি আবার তার নোটবুকে কিছু লিখলেন, আপনাদের প্রতিবেশী সুরেশ সেন। তাকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, ঠিক আপনারা শহর ছাড়ার 1 সপ্তাহ আগে। আমি অবাক হয়ে অবিনাশের দিকে তাকালাম। তিনিও সমান বিস্মিত। সুরেশ সেন মারা গেছেন? আমরা তো কিছুই জানতাম না, অবিনাশ বললেন। অমিত বোস আমাদের প্রত্যেকের মুখের দিকে গভীরভাবে তাকিয়ে রইলেন, যেন আমাদের প্রতিক্রিয়া দেখে বুঝতে চাইছেন আমরা সত্যি বলছি কিনা। আপনাদের প্রতিবেশী ছিলেন, আপনারা জানেন না তিনি মারা গেছেন? আমরা জানতাম না। আমি সত্যিই অবাক হয়ে বললাম, আমরা শহর ছেড়ে চলে আসার আগে কয়েকদিন আমরা আমার দিদির বাড়িতে ছিলাম, যিনি সেই শহরের অন্য প্রান্তে থাকেন। হয়তো সেই সময়ে এই ঘটনা ঘটেছে। অবিনাশ জিজ্ঞেস করলেন, কিন্তু এই ঘটনার সাথে আমাদের কি সম্পর্ক? আপনারা কেন মনে করছেন আমরা এই বিষয়ে কিছু জানি? সৌমেন মুখার্জি এবার তার ব্যাগ থেকে একটা ফোল্ডার বের করলেন, তার ভেতর থেকে একটা ফটো বের করে আমাদের দেখালেন। এটা সুরেশ সেনের বাড়ির দেয়ালে পাওয়া গেছে। ফটোতে আমি দেখলাম সুরেশ সেনের বাড়ির দেয়ালে রক্ত দিয়ে লেখা আছে, মা ছেলে পাপের ফল। আমি ভয়ে শিউরে উঠলাম। এর অর্থ কি? কে এমন করল? অমিত বোস গম্ভীর গলায় বললেন, এটাই আমরা জানতে চাই। সেই গুজবের পর, যেটা আপনারা বলছেন একটা প্র্যাঙ্ক ছিল, এবং এই হত্যাকাণ্ডের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। অবিনাশ ক্রোধে উঠে দাঁড়ালেন, আপনি কি বলতে চাইছেন? আপনি কি ইঙ্গিত করছেন যে আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত?
সৌমেন মুখার্জি হাত তুলে অবিনাশকে শান্ত করার চেষ্টা করলেন, না না, আমরা সেটা বলছি না। আমরা শুধু তথ্য সংগ্রহ করছি। আমরা জানতে চাই সুরেশ সেন কে ছিলেন, আপনাদের সাথে তার কি সম্পর্ক ছিল। আমি ভেবে দেখলাম, সুরেশ সেন, তিনি আমাদের পাড়ার একজন বয়স্ক লোক ছিলেন। আমাদের সাথে তেমন কোনো সম্পর্ক ছিল না। তিনি একটু অদ্ভুত স্বভাবের ছিলেন, বেশিরভাগ সময় নিজের বাড়িতেই থাকতেন। অমিত বোস আমার কথা শুনে মাথা নাড়লেন, আমরা শুনেছি তিনি সেই গুজব ছড়াতে বেশ সাহায্য করেছিলেন। তিনি নাকি সবাইকে বলেছিলেন যে তিনি আপনাদের বাড়িতে অদ্ভুত শব্দ শুনেছিলেন। বিপ্লব ক্রোধে মুখ লাল করে বলল, সুরেশ কাকু বাড়িতে থাকতে থাকতে পাগল হয়ে গিয়েছিলেন। উনি সব সময় অদ্ভুত অদ্ভুত কথা বলতেন। কেউ তার কথা বিশ্বাস করত না। সৌমেন মুখার্জি আবার তার নোটবুকে কিছু লিখলেন, তারপর বললেন, কিন্তু তারপরও তার মৃত্যুর পরেই আপনারা শহর ছেড়ে চলে এলেন। এটা একটা অদ্ভুত সাদৃশ্য, তাই না? অবিনাশ দৃঢ় গলায় বললেন, এটা একটা সাদৃশ্য মাত্র। আমরা সুরেশ সেনের মৃত্যুর বিষয়ে কিছুই জানতাম না। অমিত বোস এবার আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মিসেস দাস, আপনার স্বামী যখন বিদেশে ছিলেন তখন আপনি সুরেশ সেনের সাথে কোনো সম্পর্ক রেখেছিলেন কি? তার সাথে আপনার কোনো বিরোধ ছিল কি? আমি অবাক হয়ে বললাম, না। আমি তার সাথে প্রায় কথাই বলতাম না। আমরা শুধু পাড়ার লোক হিসেবে একে অপরকে চিনতাম, এর বেশি কিছু না। সৌমেন মুখার্জি আবার তার ব্যাগ থেকে আরেকটা ফটো বের করলেন, এটা সুরেশ সেনের বাড়িতে পাওয়া গেছে। আপনি কি এটা চিনতে পারেন? আমি ফটোটা হাতে নিয়ে দেখলাম। এটা একটা পুরনো ফটো যেখানে আমি, বিপ্লব এবং সুরেশ সেন একসাথে দাঁড়িয়ে আছি। আমি মনে করার চেষ্টা করলাম কবে এই ফটো তোলা হয়েছিল। এটা হয়তো পাড়ার কোনো অনুষ্ঠানে তোলা হয়েছিল। আমি বললাম, আমার মনে পড়ছে না ঠিক কবে। অমিত বোস গম্ভীর গলায় বললেন, ফটোর পিছনে একটা তারিখ লেখা আছে। এটা তোলা হয়েছিল ঠিক সেই বর্ষার রাতে যেদিন আপনার ছেলে বিপ্লব সেই তথাকথিত প্র্যাঙ্ক করেছিল। আমি অবাক হয়ে ফটোটা উল্টে দেখলাম। সেখানে সত্যিই সেই তারিখ লেখা আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সেদিন রাতে তো বৃষ্টি হচ্ছিল, আমরা বাড়ি থেকে বেরোইনি। সৌমেন মুখার্জি ধীরে ধীরে মাথা নাড়লেন, সেটাই প্রশ্ন। এই ফটো কিভাবে সেদিন তোলা হলো যদি আপনারা বাড়ি থেকে না বেরিয়ে থাকেন? বিপ্লব এবার উঠে দাঁড়াল, আমি এই ফটো কখনো দেখিনি। এটা আসল নয়। অমিত বোস ফটোটা আবার নিজের হাতে নিলেন, এটা একটা আসল ফটো, ফরেনসিক বিশেষজ্ঞরা এটা যাচাই করেছেন। আমরা তিনজনই হতবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। এমন একটা ফটো যেটা কখনো তোলা হয়নি, কিভাবে আসল হতে পারে? অবিনাশ ধীরে ধীরে বললেন, এটা হয়তো ফটোশপ করা হয়েছে। সৌমেন মুখার্জি এবার একটা চ্যালেঞ্জিং স্মাইল দিলেন, ফটোশপ? সেই সময়ে আর কে করবে এমন কাজ? অমিত বোস উঠে দাঁড়ালেন, আমরা এখন যাব। আমরা আবার আসব, আরও কিছু প্রশ্ন নিয়ে। আপনারা শহর ছেড়ে যাবেন না, এটা আমাদের অনুরোধ। তারা চলে যাবার পর আমরা তিনজন ঘণ্টার পর ঘণ্টা বসে আলোচনা করলাম। আমরা বুঝতে পারছিলাম না কি ঘটছে। সুরেশ সেনকে হত্যা করল? সেই ফটো কিভাবে তোলা হলো? আর কেনই বা আমাদের পরিবারকে এর সাথে জড়ানো হচ্ছে? সেদিন রাতে যখন আমরা ঘুমাবার জন্য প্রস্তুত হচ্ছিলাম, আমি হঠাৎ একটা বিষয় মনে করলাম। অবিনাশ, আমি বললাম, তুমি কি মনে করতে পারো সুরেশ সেন কখনো আমাদের বাড়িতে এসেছিলেন সেদিন? অবিনাশ চিন্তিত মুখে বললেন, আমি তো তখন বিদেশে ছিলাম, আমি কিভাবে জানব? আমি বিপ্লবের দিকে তাকালাম, বিপ্লব, সেদিন রাতে সুরেশ কাকু কি আমাদের বাড়িতে এসেছিলেন? বিপ্লব মাথা নাড়ল, না মা। সেদিন আমরা দুজন ছাড়া আর কেউ বাড়িতে ছিল না। আমি চিন্তিত হয়ে বললাম, কিন্তু সেই ফটো, এটা কিভাবে সম্ভব? অবিনাশ আমার হাত ধরলেন, এটা নিয়ে ভেব না। এটা নিশ্চয়ই কোনো ভুল। আমরা কাল সকালে আইনজীবীর সাথে কথা বলবো। পরদিন সকালে যখন আমরা আইনজীবীর অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, আমাদের ফোন বেজে উঠল। অবিনাশ ফোন ধরলেন, হ্যালো। তিনি কিছুক্ষণ শুনলেন, তারপর তার মুখ পাংশু হয়ে গেল। তিনি ফোনটা আমার দিকে বাড়িয়ে দিলেন, তোমার জন্য। আমি ফোন নিলাম, হ্যালো মিসেস দাস। একটা ভারী গলা ফোনে ভেসে এলো, আমি অমিত বোস বলছি। আমাদের আরেকটা সাক্ষ্য পাওয়া গেছে। সুরেশ সেনের হত্যার রাতে তার বাড়ির পাশে একটা গাড়ি দেখা গিয়েছিল যেটার নম্বর প্লেট আপনার স্বামীর গাড়ির মতো। আমি অবাক হয়ে বললাম, কিন্তু সেটা কিভাবে সম্ভব? অবিনাশ তো তখন বিদেশে ছিলেন। হ্যাঁ, আমরা সেটা জানি, অমিত বোস বললেন, কিন্তু গাড়িটা আপনাদের, তাই না?
আমি ভেবে দেখলাম, হ্যাঁ, সেটা আমাদের গাড়ি। কিন্তু অবিনাশ যখন বিদেশে ছিলেন আমরা সেই গাড়ি ব্যবহার করতাম না। সেটা গ্যারেজে রাখা ছিল। আমরা আজ বিকেলে আপনাদের বাড়িতে আসছি। অমিত বোস বললেন, আমরা আপনাদের গাড়ি দেখতে চাই। সেদিন বিকেলে অমিত বোস এবং সৌমেন মুখার্জি আবার আমাদের বাড়িতে এলেন। তারা আমাদের গাড়ি পরীক্ষা করলেন। অবিনাশ তাদের গাড়ির চাবি দিলেন, তারা গাড়ির ভেতরে কিছু নমুনা সংগ্রহ করলেন। আমরা এই নমুনাগুলি ল্যাবে পাঠাব। অমিত বোস বললেন, আমরা দেখব এগুলি সুরেশ সেনের বাড়িতে পাওয়া নমুনাগুলির সাথে মিলে কিনা। আমরা তিনজনই উদ্বিগ্ন ছিলাম, কিন্তু আমরা জানতাম আমরা নির্দোষ। আমরা সুরেশ সেনের হত্যার সাথে জড়িত ছিলাম না। দুদিন পর অমিত বোস আবার ফোন করলেন। মিসেস দাস, তিনি বললেন, আমরা আপনাদের গাড়ি থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করেছি। সেগুলি সুরেশ সেনের বাড়িতে পাওয়া নমুনার সাথে মেলেনি। কিন্তু আমরা এখনও এই কেসে তদন্ত চালিয়ে যাচ্ছি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ধন্যবাদ অমিতবাবু। আমি আপনাকে আবার বলছি, আমরা সুরেশ সেনের হত্যার সাথে জড়িত নই। দেখা যাক, অমিত বোস বললেন, আমাদের তদন্ত চলছে। সেদিন সন্ধ্যায় আমরা আবার বসার ঘরে বসে আলোচনা করছিলাম, হঠাৎ দরজায় নক হল। অবিনাশ দরজা খুলে দেখলেন সৌমেন মুখার্জি দাঁড়িয়ে আছেন। মিস্টার মুখার্জি? অবিনাশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এখানে এত রাতে? সৌমেন মুখার্জি বললেন, আমাকে ভিতরে আসতে দেবেন? আমার আপনাদের সাথে একা কথা বলা দরকার। অবিনাশ তাকে ভিতরে আসতে দিলেন। সৌমেন মুখার্জি ঘরে ঢুকে চারদিকে তাকালেন, তারপর আমাদের কাছে এসে বসলেন। মিস্টার দাস, মিসেস দাস, বিপ্লব, তিনি ধীরে ধীরে বললেন, আমি আপনাদের একটা কথা ভুল বোঝাবুঝি হয়েছে। সেটা একটা জোক ছিল, একটা প্র্যাঙ্ক। বিপ্লব আমাকে উত্ত্যক্ত করছিল, আর সৌরভকে ফোন করে তা শোনাচ্ছিল। এটা শুধু একটা পাগলামি। সৌরভের বাবা বললেন, কিন্তু সৌরভ বলছে সে সব কিছু শুনেছে। সে বলছে বিপ্লব আপনাকে বিয়ে করতে চায়, আর আপনি সে একটা ভুল বোঝাবুঝি। আমি আর্তনাদ করে উঠলাম। আপনারা সৌরভকে কল করুন, ওকে জিজ্ঞেস করুন ও পুরো কথাবার্তা শুনেছে কিনা। সে শুধু আংশিক শুনেছে, ভুল বুঝেছে। কিন্তু তখন সৌরভও পাড়ায় ছিল না। তার বাবা মা বললেন সে সকাল থেকে বাইরে গেছে, ফোন ধরছে না। সব মিলিয়ে আমরা একটা ভয়ানক পরিস্থিতিতে পড়ে গেলাম। আমাদের সম্পর্কে ভয়ানক গুজব ছড়িয়ে পড়ল। আমি বারবার সবাইকে বোঝাতে চেষ্টা করলাম যে এটা একটা ভুল বোঝাবুঝি, কিন্তু কেউ আমার কথা শুনছিল না। সেদিন সন্ধ্যায় বিপ্লব ফিরে এলো। ও প্রচণ্ড বিরক্ত, রাগে ফুঁসছিল। ওর গালে একটা আঙুলের দাগ, যেন কেউ ওকে থাপ্পড় মেরেছে। কি হয়েছে বিপ্লব? আমি জিজ্ঞেস করলাম। সৌরভ, বিপ্লব ক্রোধে বলল, সে সবাইকে বলে বেড়াচ্ছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আর তুমিও রাজি আছো। সবাই আমাকে নোংরা চোখে দেখছে। আমি সৌরভকে খুঁজে বের করেছিলাম, ওকে সব বোঝাতে চেয়েছিলাম, কিন্তু ও আমার কথা শুনল না। ও আমাকে ধাক্কা দিল, আমিও ওকে ধাক্কা দিলাম। তারপর ওর বাবা এসে আমাকে থাপ্পড় মারলেন। আমি হতবাক হয়ে গেলাম। কি সর্বনাশ! এখন কি হবে বিপ্লব? বিপ্লব আমার পাশে বসল। আমি জানি না মা। আমি শুধু একটা পাগলামি করতে চেয়েছিলাম, এখন দেখো কি হয়ে গেল। আমরা বুঝতে পারছিলাম যে আমাদের এই অবস্থায় পাড়ায় থাকা আর সম্ভব নয়। কিন্তু আমরা কোথায় যাব? আমার স্বামী বিদেশে, তিনি আসতে অনেক সময় লাগবে। আমরা দুজন এই মুহূর্তে একদম একা। তখনই আমাদের মাথায় একটা আইডিয়া এলো। আমরা সিদ্ধান্ত নিলাম, পাড়ার সমস্ত লোকের সামনে বিপ্লবের ফোনে সেই রাতের পুরো কথোপকথন রেকর্ড করে শোনাব। তাতে সবাই বুঝবে এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল, কোনো বাস্তব ঘটনা নয়। কিন্তু বিপ্লবের ফোনে সেই রেকর্ডিং নেই। সে সৌরভকে কল করেছিল, কিন্তু রেকর্ড করেনি। এখন একমাত্র প্রমাণ সৌরভের কাছে, আর সে আমাদের বিরুদ্ধে। সেদিন রাতে যখন আমরা ঘুমাতে যাচ্ছিলাম, হঠাৎ দরজায় জোরে ধাক্কা দেওয়ার শব্দ হল। আমরা ভয়ে কাঁপতে লাগলাম। আমি দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? আমরা পুলিশ, একটা গম্ভীর কণ্ঠ এলো, আমরা আপনার বাড়ি সার্চ করতে এসেছি। আমাদের খবর পেয়েছি আপনার বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। আমি অবাক হয়ে বিপ্লবের দিকে তাকালাম। ও ভয়ে পাংশু হয়ে গেছে। আমি কাঁপা হাতে দরজা খুললাম। দরজার বাইরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে দুজন পুলিশের পোশাক পরে আছে। আমি বুঝতে পারলাম না, কেউ কি সত্যিই পুলিশকে ফোন করেছে? একটা বড় হয়ে গেল। আপনাদের কি চাই? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। পুলিশ অফিসার আমাদের বাড়ির ভেতরে এলেন।
আমাদের কাছে খবর এসেছে এখানে মাছেলে গু। তিনি থামলেন, যেন কি বলবেন বুঝতে পারছেন না। এটা একটা ভুল বোঝাবুঝি স্যার। বিপ্লব এগিয়ে এসে বলল, আমি আমার বন্ধুর সাথে একটা প্র্যাঙ্ক করছিলাম। আমি আমার মাকে উত্ত্যক্ত করছিলাম, তিনি রাগ করেছিলেন। সবকিছু রেকর্ডে আছে, কিন্তু সেই রেকর্ড শুধু আমার বন্ধুর কাছে আছে, আর সে এখন আমাদের বিরুদ্ধে গিয়েছে গু। পুলিশ অফিসার বিপ্লবের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে আমার দিকে ফিরলেন। মিসেস দাস, এই ঘটনা সত্যি? তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম, হ্যাঁ স্যার। বিপ্লব শুধু প্র্যাঙ্ক করছিল। সে তার বন্ধুর সাথে বাজি ধরেছিল যে সে আমাকে উত্ত্যক্ত করতে পারবে, আর আমি রাগ করব না। কিন্তু আমি রাগ করেছিলাম, আর সেই প্র্যাঙ্কের অংশ হিসেবেই বিপ্লব আমাকে সেই গু। আমি থামলাম, লজ্জায় মুখ নিচু করলাম। পুলিশ অফিসার আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, আচ্ছা, আমি বুঝতে পারছি। কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং আমাদের তদন্ত করতে হবে। আপনাদের থানায় আসতে হবে গু। সেই রাতে আমরা থানায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে রইলাম। পুলিশ অফিসাররা আমাদের আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করলেন। আমরা বারবার একই কথা বললাম, এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল, কোনো বাস্তব ঘটনা নয়। শেষ পর্যন্ত রাত প্রায় ৩টার সময় তারা আমাদের যেতে দিলেন। আমরা আপনাদের কথা বিশ্বাস করছি, প্রধান অফিসার বললেন, কিন্তু আমাদের এই অভিযোগ তদন্ত করতে হবে। আমরা আপনাদের বন্ধু সৌরভকে খুঁজে বের করব, তার কাছে থাকা রেকর্ডিং শুনব ঘু। আমরা বাড়ি ফিরলাম, কিন্তু সেই রাতে ঘুম এলো না। আমরা বুঝতে পারছিলাম আমাদের জীবন পাল্টে গেছে। একটা সাধারণ প্র্যাঙ্ক, একটা ছোট্ট পাগলামি, এখন আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা। পরদিন সকালে আমরা জিনিসপত্র গোছাতে শুরু করলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের এই পাড়া ছেড়ে যেতে হবে। যতদিন না এই ভুল বোঝাবুঝি মিটে যায়, ততদিন আমরা আমার দিদির বাড়িতে থাকব। তিনি অন্য শহরে থাকেন, সেখানে আমাদের কেউ চিনবে না। যখন আমরা জিনিসপত্র গোছাচ্ছিলাম, হঠাৎ দরজায় নক হলো। আমি দরজা খুলে দেখি সৌরভ দাঁড়িয়ে আছে। সৌরভ, আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কেন? সৌরভ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বিপ্লব দ্রুত দরজার কাছে এসে দাঁড়াল। কি চাস তুই? বিপ্লব ক্রোধে জিজ্ঞেস করল। সৌরভ ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে অশ্রু। আমি মাফ চাইতে এসেছি, সে বলল, আমি ভুল বুঝেছিলাম। গতকাল রাতে পুলিশ আমাকে ধরেছিল। আমি তাদের সব বলেছি, তারা আমার ফোনে থাকা রেকর্ডিং শুনেছে। তারা বুঝেছে এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল। আমি ভুল বুঝেছিলাম, আর সেই ভুল বোঝাটা সবাইকে বলে বেরিয়েছিলাম গু। বিপ্লব কিছুক্ষণ সৌরভের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ তাকে জড়িয়ে ধরল। তুই একটা বোকা, বিপ্লব বলল, এত বড় একটা ঝামেলা করে ফেলেছিস কি? সৌরভ বিপ্লবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আমি জানি আমি খুব বোকামি করেছি। আমি সবাইকে ভুল বুঝিয়েছি। এখন আমি সবাইকে সত্যিটা বলে দেব গু। সেদিন সৌরভ পুরো পাড়া ঘুরে ঘুরে সবাইকে সত্যিটা বলল। সে বলল, এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল, একটা বাজি ছিল, এবং সে ভুল বুঝেছিল। ধীরে ধীরে লোকজন আমাদের বিশ্বাস করতে শুরু করল। কিন্তু তারপরও কিছু লোক আমাদের সন্দেহের চোখে দেখছিল। আমরা বুঝতে পারছিলাম এই পাড়ায় আমাদের আর শান্তিতে থাকা সম্ভব নয়। ১ মাস পর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা অন্য শহরে চলে যাব। আমার স্বামী ফিরে আসার পর আমরা তাকে সব বললাম। তিনি প্রথমে প্রচণ্ড রেগে গেলেন, কিন্তু পরে বুঝলেন এটা একটা ভুল বোঝাবুঝি। তিনি আমাদের সাথে অন্য শহরে যাবার সিদ্ধান্ত নিলেন। আমরা শিলিগুড়ি শহরে চলে এলাম। এটা আমাদের আগের শহর থেকে অনেক দূরে, পাহাড়ের কাছে। এখানে আমরা নতুন করে জীবন শুরু করলাম। আমার স্বামী এখানে একটা নতুন ব্যবসা শুরু করলেন, আমি একটা স্কুলে শিক্ষিকার চাকরি নিলাম, আর বিপ্লব কলেজে ভর্তি হল। কিন্তু আমরা জানতাম না যে সেই ভুল বোঝাবুঝি শেষ হয়নি। আমরা শিলিগুড়িতে প্রায় ৬ মাস ছিলাম। সবকিছু ভালো চলছিল। আমরা নতুন বন্ধু পেয়েছিলাম, নতুন জীবন শুরু করেছিলাম। কিন্তু একদিন যখন আমি স্কুল থেকে ফিরছিলাম, আমি দেখলাম আমাদের বাড়ির সামনে একটা অচেনা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি বাড়িতে ঢুকে দেখি আমার স্বামী অবিনাশ এবং বিপ্লব দুজনেই বসার ঘরে বসে আছে, আর তাদের সামনে দুজন অচেনা লোক বসে আছে। জুই, এসো, অবিনাশ বললেন। ইনি অমিত বোস, পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি থেকে এসেছেন। আর ইনি সৌমেন মুখার্জি, একজন সাংবাদিক। আমি অবাক হয়ে তাদের দিকে তাকালাম। সিআইডি? সাংবাদিক? কি ব্যাপার? অমিত বোস, যিনি মাঝবয়সী শক্তপোক্ত চেহারার এক লোক, আমার দিকে তাকিয়ে বললেন, মিসেস দাস,
আমরা আপনাদের সম্পর্কে একটা তদন্ত করছি। আমাদের কাছে খবর আছে যে আপনাদের পরিবারে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। আমি বুঝতে পারলাম, আবার সেই পুরনো ঘটনা। সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আমি অধৈর্য হয়ে বললাম, আমরা এই বিষয়ে পুলিশকে সব বলেছি। সৌমেন মুখার্জি, যিনি একজন তরুণ চশমা পরা লোক, মুচকি হেসে বললেন, আমরা সেই বিষয়ে জানি মিসেস দাস। কিন্তু আমরা আরও কিছু জানতে চাই। আমি একটা বিশেষ রিপোর্ট করছি, যেটা পারিবারিক সম্পর্কের জটিলতা নিয়ে গিয়ে। আমি হতবাক হয়ে গেলাম। আপনি আমাদের পরিবারকে এই রিপোর্টে অন্তর্ভুক্ত করতে চান? কিন্তু আমাদের তো কোনো জটিলতা নেই। অমিত বোস গম্ভীর গলায় বললেন, আমাদের কাছে খবর আছে যে আপনাদের আগের শহরে একটা বড় ঘটনা ঘটেছিল। আপনার ছেলে বিপ্লব এবং আপনার মধ্যে কিছু অস্বাভাবিক সম্পর্ক ছিল বলে গুজব ছিল। ওটা একটা প্র্যাঙ্ক ছিল। বিপ্লব চেঁচিয়ে উঠল, আমি আমার বন্ধুর সাথে বাজি ধরেছিলাম, তাই আমি মাকে উত্ত্যক্ত করছিলাম। সেটা কোনো সত্যি ঘটনা ছিল না। সৌমেন মুখার্জি তার নোটবুকে কিছু লিখলেন, তারপর বললেন, কিন্তু সেই গুজব এত বড় হয়ে গেল কেন? আপনারা শহর ছেড়ে চলে এলেন কেন? অবিনাশ এগিয়ে এলেন, দেখুন, আমরা একটা নতুন শুরু চেয়েছিলাম। সেই ঘটনার পর আমাদের পাড়ার লোকজন আমাদের সন্দেহের চোখে দেখছিল। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা অন্য জায়গা চলে যাব। অমিত বোস ধীরে ধীরে মাথা নাড়লেন, আচ্ছা, আমি বুঝতে পারছি। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে। আমরা শুনেছি যে আপনাদের আগের শহরে একটা হত্যাকাণ্ড ঘটেছে, আর সেই হত্যাকাণ্ডের পরেই আপনারা শহর ছেড়ে চলে এসেছিলেন। আমরা তিনজনই অবাক হয়ে তাদের দিকে তাকালাম। হত্যাকাণ্ড? আমি বিস্ময়ে জিজ্ঞেস করলাম, কোন হত্যাকাণ্ড? সৌমেন মুখার্জি আবার তার নোটবুকে কিছু লিখলেন, আপনাদের প্রতিবেশী সুরেশ সেন। তাকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, ঠিক আপনারা শহর ছাড়ার এক সপ্তাহ আগে। আমি অবাক হয়ে অবিনাশের দিকে তাকালাম। তিনিও সমান বিস্মিত। সুরেশ সেন মারা গেছেন? আমরা তো কিছুই জানতাম না, অবিনাশ বললেন। অমিত বোস আমাদের প্রত্যেকের মুখের দিকে গভীরভাবে তাকিয়ে রইলেন, যেন আমাদের প্রতিক্রিয়া দেখে বুঝতে চাইছেন আমরা সত্যি বলছি কিনা। আপনাদের প্রতিবেশী ছিলেন, আপনারা জানেন না তিনি মারা গেছেন? আমরা জানতাম না। আমি সত্যিই অবাক হয়ে বললাম, আমরা শহর ছেড়ে চলে আসার আগে কয়েকদিন আমরা আমার দিদির বাড়িতে ছিলাম, যিনি সেই শহরের অন্য প্রান্তে থাকেন। হয়তো সেই সময়ে এই ঘটনা ঘটেছে। অবিনাশ জিজ্ঞেস করলেন, কিন্তু এই ঘটনার সাথে আমাদের কি সম্পর্ক? আপনারা কেন মনে করছেন আমরা এই বিষয়ে কিছু জানি? সৌমেন মুখার্জি এবার তার ব্যাগ থেকে একটা ফোল্ডার বের করলেন, তার ভেতর থেকে একটা ফটো বের করে আমাদের দেখালেন। এটা সুরেশ সেনের বাড়ির দেয়ালে পাওয়া গেছে। ফটোতে আমি দেখলাম সুরেশ সেনের বাড়ির দেয়ালে রক্ত দিয়ে লেখা আছে, মা ছেলে পাপের ফল। আমি ভয়ে শিউরে উঠলাম। এর অর্থ কি? কে এমন করল? অমিত বোস গম্ভীর গলায় বললেন, এটাই আমরা জানতে চাই। সেই গুজবের পর, যেটা আপনারা বলছেন একটা প্র্যাঙ্ক ছিল, এবং এই হত্যাকাণ্ডের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। অবিনাশ ক্রোধে উঠে দাঁড়ালেন, আপনি কি বলতে চাইছেন? আপনি কি ইঙ্গিত করছেন যে আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত? সৌমেন মুখার্জি হাত তুলে অবিনাশকে শান্ত করার চেষ্টা করলেন, না না, আমরা সেটা বলছি না। আমরা শুধু তথ্য সংগ্রহ করছি। আমরা জানতে চাই সুরেশ সেন কে ছিলেন, আপনাদের সাথে তার কি সম্পর্ক ছিল। আমি ভেবে দেখলাম, সুরেশ সেন? তিনি আমাদের পাড়ার একজন বয়স্ক লোক ছিলেন। আমাদের সাথে তেমন কোনো সম্পর্ক ছিল না। তিনি একটু অদ্ভুত স্বভাবের ছিলেন, বেশিরভাগ সময় নিজের বাড়িতেই থাকতেন। অমিত বোস আমার কথা শুনে মাথা নাড়লেন, আমরা শুনেছি তিনি সেই গুজব ছড়াতে বেশ সাহায্য করেছিলেন। তিনি নাকি সবাইকে বলেছিলেন যে তিনি আপনাদের বাড়িতে অদ্ভুত শব্দ শুনেছিলেন। বিপ্লব ক্রোধে মুখ লাল করে বলল, সুরেশ কাকু বাড়িতে থাকতে থাকতে পাগল হয়ে গিয়েছিলেন। উনি সব সময় অদ্ভুত অদ্ভুত কথা বলতেন। কেউ তার কথা বিশ্বাস করত না। সৌমেন মুখার্জি আবার তার নোটবুকে কিছু লিখলেন, তারপর বললেন, কিন্তু তারপরও তার মৃত্যুর পরেই আপনারা শহর ছেড়ে চলে এলেন। এটা একটা অদ্ভুত সাদৃশ্য, তাই না? অবিনাশ দৃঢ় গলায় বললেন, এটা একটা সাদৃশ্য মাত্র। আমরা সুরেশ সেনের মৃত্যুর বিষয়ে কিছুই জানতাম না। অমিত বোস এবার আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মিসেস দাস, আপনার স্বামী যখন বিদেশে ছিলেন, তখন আপনি সুরেশ সেনের সাথে কোনো সম্পর্ক রেখেছিলেন কি? তার সাথে আপনার কোনো বিরোধ ছিল কি? আমি অবাক হয়ে বললাম, না। আমি তার সাথে প্রায় কথাই বলতাম না। আমরা শুধু পাড়ার লোক হিসেবে একে অপরকে চিনতাম, এর বেশি কিছু না।
সৌমেন মুখার্জি আবার তার ব্যাগ থেকে আরেকটা ফটো বের করলেন। এটা সুরেশ সেনের বাড়িতে পাওয়া গেছে। আপনি কি এটা চিনতে পারেন? আমি ফটোটা হাতে নিয়ে দেখলাম। এটা একটা পুরনো ফটো যেখানে আমি, বিপ্লব এবং সুরেশ সেন একসাথে দাঁড়িয়ে আছি। আমি মনে করার চেষ্টা করলাম কবে এই ফটো তোলা হয়েছিল। এটা এটা হয়তো পাড়ার কোনো অনুষ্ঠানে তোলা হয়েছিল। আমি বললাম, আমার মনে পড়ছে না ঠিক কবে গি। অমিত বোস গম্ভীর গলায় বললেন, ফটোর পিছনে একটা তারিখ লেখা আছে। এটা তোলা হয়েছিল ঠিক সেই বর্ষার রাতে, যেদিন আপনার ছেলে বিপ্লব সেই তথাকথিত প্র্যাঙ্ক করেছিল। আমি অবাক হয়ে ফটোটা উল্টে দেখলাম। সেখানে সত্যিই সেই তারিখ লেখা আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সেদিন রাতে তো বৃষ্টি হচ্ছিল, আমরা বাড়ি থেকে বেরোইনি গিয়ে। সৌমেন মুখার্জি ধীরে ধীরে মাথা নাড়লেন। সেটাই প্রশ্ন। এই ফটো কিভাবে সেদিন তোলা হলো, যদি আপনারা বাড়ি থেকে না বেরিয়ে থাকেন? বিপ্লব এবার উঠে দাঁড়াল। আমি এই ফটো কখনো দেখিনি। এটা আসল নয়। অমিত বোস ফটোটা আবার নিজের হাতে নিলেন। এটা একটা আসল ফটো, ফরেনসিক বিশেষজ্ঞরা এটা যাচাই করেছেন। আমরা তিনজনই হতবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। এমন একটা ফটো যেটা কখনো তোলা হয়নি, কিভাবে আসল হতে পারে? অবিনাশ ধীরে ধীরে বললেন, এটা হয়তো ফটোশপ করা হয়েছে। সৌমেন মুখার্জি এবার একটা চ্যালেঞ্জিং স্মাইল দিলেন। ফটোশপ? সেই সময়ে আর কে করবে এমন কাজ? অমিত বোস উঠে দাঁড়ালেন। আমরা এখন যাব। আমরা আবার আসব, আরও কিছু প্রশ্ন নিয়ে। আপনারা শহর ছেড়ে যাবেন না, এটা আমাদের অনুরোধ। তারা চলে যাবার পর আমরা তিনজন ঘণ্টার পর ঘণ্টা বসে আলোচনা করলাম। আমরা বুঝতে পারছিলাম না কি ঘটছে। সুরেশ সেনকে হত্যা করল? সেই ফটো কিভাবে তোলা হলো? আর কেনই বা আমাদের পরিবারকে এর সাথে জড়ানো হচ্ছে? সেদিন রাতে যখন আমরা ঘুমাবার জন্য প্রস্তুত হচ্ছিলাম, আমি হঠাৎ একটা বিষয় মনে করলাম। অবিনাশ, আমি বললাম, তুমি কি মনে করতে পারো সুরেশ সেন কখনো আমাদের বাড়িতে এসেছিলেন সেদিন? অবিনাশ চিন্তিত মুখে বললেন, আমি তো তখন বিদেশে ছিলাম, আমি কিভাবে জানব? আমি বিপ্লবের দিকে তাকালাম। বিপ্লব, সেদিন রাতে সুরেশ কাকু কি আমাদের বাড়িতে এসেছিলেন? বিপ্লব মাথা নাড়ল। না মা, সেদিন আমরা দুজন ছাড়া আর কেউ বাড়িতে ছিল না। আমি চিন্তিত হয়ে বললাম, কিন্তু সেই ফটো, এটা কিভাবে সম্ভব? অবিনাশ আমার হাত ধরলেন। এটা নিয়ে ভেব না। এটা নিশ্চয়ই কোনো ভুল। আমরা কাল সকালে আইনজীবীর সাথে কথা বলব। পরদিন সকালে যখন আমরা আইনজীবীর অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, আমাদের ফোন বেজে উঠল। অবিনাশ ফোন ধরলেন। হ্যালো। তিনি কিছুক্ষণ শুনলেন, তারপর তার মুখ পাংশু হয়ে গেল। তিনি ফোনটা আমার দিকে বাড়িয়ে দিলেন। তোমার জন্য। আমি ফোন নিলাম। হ্যালো মিসেস দাস, একটা ভারী গলা ফোনে ভেসে এলো। আমি অমিত বোস বলছি। আমাদের আরেকটা সাক্ষ্য পাওয়া গেছে। সুরেশ সেনের হত্যার রাতে তার বাড়ির পাশে একটা গাড়ি দেখা গিয়েছিল, যেটার নম্বর প্লেট আপনার স্বামীর গাড়ির মতো। আমি অবাক হয়ে বললাম, কিন্তু সেটা কিভাবে সম্ভব? অবিনাশ তো তখন বিদেশে ছিলেন। হ্যাঁ, আমরা সেটা জানি, অমিত বোস বললেন, কিন্তু গাড়িটা আপনাদের, তাই না? আমি ভেবে দেখলাম, হ্যাঁ, সেটা আমাদের গাড়ি। কিন্তু অবিনাশ যখন বিদেশে ছিলেন, আমরা সেই গাড়ি ব্যবহার করতাম না। সেটা গ্যারেজে রাখা ছিল। আমরা আজ বিকেলে আপনাদের বাড়িতে আসছি, অমিত বোস বললেন। আমরা আপনাদের গাড়ি দেখতে চাই। সেদিন বিকেলে অমিত বোস এবং সৌমেন মুখার্জি আবার আমাদের বাড়িতে এলেন। তারা আমাদের গাড়ি পরীক্ষা করলেন। অবিনাশ তাদের গাড়ির চাবি দিলেন। তারা গাড়ির ভেতরে কিছু নমুনা সংগ্রহ করলেন। আমরা এই নমুনাগুলি ল্যাবে পাঠাব, অমিত বোস বললেন। আমরা দেখব এগুলি সুরেশ সেনের বাড়িতে পাওয়া নমুনাগুলির সাথে মিলে কিনা। আমরা তিনজনই উদ্বিগ্ন ছিলাম, কিন্তু আমরা জানতাম আমরা নির্দোষ। আমরা সুরেশ সেনের হত্যার সাথে জড়িত ছিলাম না। দুদিন পর অমিত বোস আবার ফোন করলেন। মিসেস দাস, তিনি বললেন, আমরা আপনাদের গাড়ি থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করেছি। সেগুলি সুরেশ সেনের বাড়িতে পাওয়া নমুনার সাথে মেলেনি। কিন্তু আমরা এখনও এই কেসে তদন্ত চালিয়ে যাচ্ছি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ধন্যবাদ অমিতবাবু। আমি আপনাকে আবার বলছি, আমরা সুরেশ সেনের হত্যার সাথে জড়িত নই। দেখা যাক, অমিত বোস বললেন। আমাদের তদন্ত চলছে। সেদিন সন্ধ্যায় আমরা আবার বসার ঘরে বসে আলোচনা করছিলাম, হঠাৎ দরজায় নক হল। অবিনাশ দরজা খুলে দেখলেন সৌমেন মুখার্জি দাঁড়িয়ে আছেন। মিস্টার মুখার্জি, অবিনাশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এখানে এত রাতে? সৌমেন মুখার্জি বললেন, আমাকে ভিতরে আসতে দেবেন?
আমার আপনাদের সাথে একা কথা বলা দরকার। অবিনাশ তাকে ভিতরে আসতে দিলেন। সৌমেন মুখার্জি ঘরে ঢুকে চারদিকে তাকালেন, তারপর আমাদের কাছে এসে বসলেন। মিস্টার দাস, মিসেস দাস, বিপ্লব, তিনি ধীরে ধীরে বললেন, আমি আপনাদের একটা কথা ভুল বোঝাবুঝি হয়েছে। সেটা একটা জোক ছিল, একটা প্র্যাঙ্ক। বিপ্লব আমাকে উত্ত্যক্ত করছিল, আর সৌরভকে ফোন করে তা শোনাচ্ছিল। এটা শুধু একটা পাগলামি। সৌরভের বাবা বললেন, কিন্তু সৌরভ বলছে সে সব কিছু শুনেছে। সে বলছে বিপ্লব আপনাকে বিয়ে করতে চায়, আর আপনি কি? সে একটা ভুল বোঝাবুঝি। আমি আর্তনাদ করে উঠলাম। আপনারা সৌরভকে কল করুন, ওকে জিজ্ঞেস করুন ও পুরো কথাবার্তা শুনেছে কিনা। সে শুধু আংশিক শুনেছে, ভুল বুঝেছে কিন্তু তখন সৌরভও পাড়ায় ছিল না। তার বাবা মা বললেন সে সকাল থেকে বাইরে গেছে, ফোন ধরছে না। সব মিলিয়ে আমরা একটা ভয়ানক পরিস্থিতিতে পড়ে গেলাম। আমাদের সম্পর্কে ভয়ানক গুজব ছড়িয়ে পড়ল। আমি বারবার সবাইকে বোঝাতে চেষ্টা করলাম যে এটা একটা ভুল বোঝাবুঝি, কিন্তু কেউ আমার কথা শুনছিল না। সেদিন সন্ধ্যায় বিপ্লব ফিরে এলো। ও প্রচণ্ড বিরক্ত, রাগে ফুঁসছিল। ওর গালে একটা আঙুলের দাগ, যেন কেউ ওকে থাপ্পড় মেরেছে। কি হয়েছে বিপ্লব? আমি জিজ্ঞেস করলাম। সৌরভ, বিপ্লব ক্রোধে বলল, সে সবাইকে বলে বেড়াচ্ছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আর তুমিও রাজি আছো। সবাই আমাকে নোংরা চোখে দেখছে। আমি সৌরভকে খুঁজে বের করেছিলাম, ওকে সব বোঝাতে চেয়েছিলাম, কিন্তু ও আমার কথা শুনল না। ও আমাকে ধাক্কা দিল, আমিও ওকে ধাক্কা দিলাম। তারপর ওর বাবা এসে আমাকে থাপ্পড় মারলেন। আমি হতবাক হয়ে গেলাম। কি সর্বনাশ! এখন কি হবে বিপ্লব? বিপ্লব আমার পাশে বসল। আমি জানি না মা। আমি শুধু একটা পাগলামি করতে চেয়েছিলাম, এখন দেখো কি হয়ে গেল। আমরা বুঝতে পারছিলাম যে আমাদের এই অবস্থায় পাড়ায় থাকা আর সম্ভব নয়। কিন্তু আমরা কোথায় যাব? আমার স্বামী বিদেশে, তিনি আসতে অনেক সময় লাগবে। আমরা দুজন এই মুহূর্তে একদম একা। তখনই আমাদের মাথায় একটা আইডিয়া এলো। আমরা সিদ্ধান্ত নিলাম পাড়ার সমস্ত লোকের সামনে বিপ্লবের ফোনে সেই রাতের পুরো কথোপকথন রেকর্ড করে শোনাব। তাতে সবাই বুঝবে এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল, কোনো বাস্তব ঘটনা নয়। কিন্তু বিপ্লবের ফোনে সেই রেকর্ডিং নেই। সে সৌরভকে কল করেছিল, কিন্তু রেকর্ড করেনি। এখন একমাত্র প্রমাণ সৌরভের কাছে, আর সে আমাদের বিরুদ্ধে। সেদিন রাতে যখন আমরা ঘুমাতে যাচ্ছিলাম, হঠাৎ দরজায় জোরে ধাক্কা দেওয়ার শব্দ হল। আমরা ভয়ে কাঁপতে লাগলাম। আমি দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? আমরা পুলিশ, একটা গম্ভীর কণ্ঠ এলো, আমরা আপনার বাড়ি সার্চ করতে এসেছি। আমাদের খবর পেয়েছি আপনার বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। আমি অবাক হয়ে বিপ্লবের দিকে তাকালাম। ও ভয়ে পাংশু হয়ে গেছে। আমি কাঁপা হাতে দরজা খুললাম। দরজার বাইরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে দুজন পুলিশের পোশাক পরে আছে। আমি বুঝতে পারলাম না, কেউ কি সত্যিই পুলিশকে ফোন করেছে? একটা বড় হয়ে গেল। আপনাদের কি চাই? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। পুলিশ অফিসার আমাদের বাড়ির ভেতরে এলেন। আমাদের কাছে খবর এসেছে এখানে মাছেলে। তিনি থামলেন, যেন কি বলবেন বুঝতে পারছেন না। এটা একটা ভুল বোঝাবুঝি স্যার। বিপ্লব এগিয়ে এসে বলল, আমি আমার বন্ধুর সাথে একটা প্র্যাঙ্ক করছিলাম। আমি আমার মাকে উত্ত্যক্ত করছিলাম, তিনি রাগ করেছিলেন। সবকিছু রেকর্ডে আছে, কিন্তু সেই রেকর্ড শুধু আমার বন্ধুর কাছে আছে, আর সে এখন আমাদের বিরুদ্ধে গিয়েছে। পুলিশ অফিসার বিপ্লবের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে আমার দিকে ফিরলেন। মিসেস দাস, এই ঘটনা সত্যি? তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম, হ্যাঁ স্যার। বিপ্লব শুধু প্র্যাঙ্ক করছিল। সে তার বন্ধুর সাথে বাজি ধরেছিল যে সে আমাকে উত্ত্যক্ত করতে পারবে, আর আমি রাগ করব না। কিন্তু আমি রাগ করেছিলাম, আর সেই প্র্যাঙ্কের অংশ হিসেবেই বিপ্লব আমাকে সেই আমি থামলাম, লজ্জায় মুখ নিচু করলাম। পুলিশ অফিসার আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, আচ্ছা, আমি বুঝতে পারছি। কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং আমাদের তদন্ত করতে হবে। আপনাদের থানায় আসতে হবে। সেই রাতে আমরা থানায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে রইলাম। পুলিশ অফিসাররা আমাদের আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করলেন। আমরা বারবার একই কথা বললাম, এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল, কোনো বাস্তব ঘটনা নয়। শেষ পর্যন্ত রাত প্রায় ৩টার সময় তারা আমাদের যেতে দিলেন। আমরা আপনাদের কথা বিশ্বাস করছি, প্রধান অফিসার বললেন, কিন্তু আমাদের এই অভিযোগ তদন্ত করতে হবে।
আমরা আপনাদের বন্ধু সৌরভকে খুঁজে বের করব, তার কাছে থাকা রেকর্ডিং শুনব। আমরা বাড়ি ফিরলাম, কিন্তু সেই রাতে ঘুম এলো না। আমরা বুঝতে পারছিলাম আমাদের জীবন পাল্টে গেছে। একটা সাধারণ প্র্যাঙ্ক, একটা ছোট্ট পাগলামি, এখন আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা। পরদিন সকালে আমরা জিনিসপত্র গোছাতে শুরু করলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের এই পাড়া ছেড়ে যেতে হবে। যতদিন না এই ভুল বোঝাবুঝি মিটে যায়, ততদিন আমরা আমার দিদির বাড়িতে থাকব। তিনি অন্য শহরে থাকেন, সেখানে আমাদের কেউ চিনবে না। যখন আমরা জিনিসপত্র গোছাচ্ছিলাম, হঠাৎ দরজায় নক হলো। আমি দরজা খুলে দেখি সৌরভ দাঁড়িয়ে আছে। সৌরভ, আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কেন? সৌরভ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বিপ্লব দ্রুত দরজার কাছে এসে দাঁড়াল। কি চাস তুই? বিপ্লব ক্রোধে জিজ্ঞেস করল। সৌরভ ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে অশ্রু। আমি মাফ চাইতে এসেছি, সে বলল। আমি ভুল বুঝেছিলাম। গতকাল রাতে পুলিশ আমাকে ধরেছিল। আমি তাদের সব বলেছি, তারা আমার ফোনে থাকা রেকর্ডিং শুনেছে। তারা বুঝেছে এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল। আমি ভুল বুঝেছিলাম, আর সেই ভুল বোঝাটা সবাইকে বলে বেরিয়েছিলাম। বিপ্লব কিছুক্ষণ সৌরভের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ তাকে জড়িয়ে ধরল। তুই একটা বোকা, বিপ্লব বলল। এত বড় একটা ঝামেলা করে ফেলেছিস কি? সৌরভ বিপ্লবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আমি জানি আমি খুব বোকামি করেছি। আমি সবাইকে ভুল বুঝিয়েছি। এখন আমি সবাইকে সত্যিটা বলে দেব। সেদিন সৌরভ পুরো পাড়া ঘুরে ঘুরে সবাইকে সত্যিটা বলল। সে বলল এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল, একটা বাজি ছিল, এবং সে ভুল বুঝেছিল। ধীরে ধীরে লোকজন আমাদের বিশ্বাস করতে শুরু করল। কিন্তু তারপরও কিছু লোক আমাদের সন্দেহের চোখে দেখছিল। আমরা বুঝতে পারছিলাম এই পাড়ায় আমাদের আর শান্তিতে থাকা সম্ভব নয়। 1 মাস পর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা অন্য শহরে চলে যাব। আমার স্বামী ফিরে আসার পর আমরা তাকে সব বললাম। তিনি প্রথমে প্রচণ্ড রেগে গেলেন, কিন্তু পরে বুঝলেন এটা একটা ভুল বোঝাবুঝি। তিনি আমাদের সাথে অন্য শহরে যাবার সিদ্ধান্ত নিলেন। আমরা শিলিগুড়ি শহরে চলে এলাম। এটা আমাদের আগের শহর থেকে অনেক দূরে, পাহাড়ের কাছে। এখানে আমরা নতুন করে জীবন শুরু করলাম। আমার স্বামী এখানে একটা নতুন ব্যবসা শুরু করলেন, আমি একটা স্কুলে শিক্ষিকার চাকরি নিলাম, আর বিপ্লব কলেজে ভর্তি হল। কিন্তু আমরা জানতাম না যে সেই ভুল বোঝাবুঝি শেষ হয়নি। আমরা শিলিগুড়িতে প্রায় 6 মাস ছিলাম। সবকিছু ভালো চলছিল। আমরা নতুন বন্ধু পেয়েছিলাম, নতুন জীবন শুরু করেছিলাম। কিন্তু একদিন যখন আমি স্কুল থেকে ফিরছিলাম, আমি দেখলাম আমাদের বাড়ির সামনে একটা অচেনা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি বাড়িতে ঢুকে দেখি আমার স্বামী অবিনাশ এবং বিপ্লব দুজনেই বসার ঘরে বসে আছে, আর তাদের সামনে দুজন অচেনা লোক বসে আছে। জুই, এসো, অবিনাশ বললেন। ইনি অমিত বোস, পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি থেকে এসেছেন। আর ইনি সৌমেন মুখার্জি, একজন সাংবাদিক। আমি অবাক হয়ে তাদের দিকে তাকালাম। সিআইডি? সাংবাদিক? কি ব্যাপার? অমিত বোস, যিনি মাঝবয়সী শক্তপোক্ত চেহারার এক লোক, আমার দিকে তাকিয়ে বললেন, মিসেস দাস, আমরা আপনাদের সম্পর্কে একটা তদন্ত করছি। আমাদের কাছে খবর আছে যে আপনাদের পরিবারে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। আমি বুঝতে পারলাম আবার সেই পুরনো ঘটনা। সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আমি অধৈর্য হয়ে বললাম, আমরা এই বিষয়ে পুলিশকে সব বলেছি। সৌমেন মুখার্জি, যিনি একজন তরুণ চশমা পরা লোক, মুচকি হেসে বললেন, আমরা সেই বিষয়ে জানি মিসেস দাস। কিন্তু আমরা আরও কিছু জানতে চাই। আমি একটা বিশেষ রিপোর্ট করছি, যেটা পারিবারিক সম্পর্কের জটিলতা নিয়ে গিয়ে। আমি হতবাক হয়ে গেলাম। আপনি আমাদের পরিবারকে এই রিপোর্টে অন্তর্ভুক্ত করতে চান? কিন্তু আমাদের তো কোনো জটিলতা নেই। অমিত বোস গম্ভীর গলায় বললেন, আমাদের কাছে খবর আছে যে আপনাদের আগের শহরে একটা বড় ঘটনা ঘটেছিল। আপনার ছেলে বিপ্লব এবং আপনার মধ্যে কিছু অস্বাভাবিক সম্পর্ক ছিল বলে গুজব ছিল। ওটা একটা প্র্যাঙ্ক ছিল। বিপ্লব চেঁচিয়ে উঠল, আমি আমার বন্ধুর সাথে বাজি ধরেছিলাম, তাই আমি মাকে উত্ত্যক্ত করছিলাম। সেটা কোনো সত্যি ঘটনা ছিল না। সৌমেন মুখার্জি তার নোটবুকে কিছু লিখলেন, তারপর বললেন, কিন্তু সেই গুজব এত বড় হয়ে গেল কেন? আপনারা শহর ছেড়ে চলে এলেন কেন? অবিনাশ এগিয়ে এলেন, দেখুন, আমরা একটা নতুন শুরু চেয়েছিলাম। সেই ঘটনার পর আমাদের পাড়ার লোকজন আমাদের সন্দেহের চোখে দেখছিল। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা অন্য জায়গা চলে যাব। অমিত বোস ধীরে ধীরে মাথা নাড়লেন, আচ্ছা, আমি বুঝতে পারছি।
কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে। আমরা শুনেছি যে আপনাদের আগের শহরে একটা হত্যাকাণ্ড ঘটেছে, আর সেই হত্যাকাণ্ডের পরেই আপনারা শহর ছেড়ে চলে এসেছিলেন গু। আমরা তিনজনই অবাক হয়ে তাদের দিকে তাকালাম। হত্যাকাণ্ড? আমি বিস্ময়ে জিজ্ঞেস করলাম, কোন হত্যাকাণ্ড? সৌমেন মুখার্জি আবার তার নোটবুকে কিছু লিখলেন। আপনাদের প্রতিবেশী সুরেশ সেন, তাকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, ঠিক আপনারা শহর ছাড়ার 1 সপ্তাহ আগে গু। আমি অবাক হয়ে অবিনাশের দিকে তাকালাম। তিনিও সমান বিস্মিত। সুরেশ সেন মারা গেছেন? আমরা তো কিছুই জানতাম না, অবিনাশ বললেন। অমিত বোস আমাদের প্রত্যেকের মুখের দিকে গভীরভাবে তাকিয়ে রইলেন, যেন আমাদের প্রতিক্রিয়া দেখে বুঝতে চাইছেন আমরা সত্যি বলছি কিনা। আপনাদের প্রতিবেশী ছিলেন, আপনারা জানেন না তিনি মারা গেছেন? আমরা জানতাম না। আমি সত্যিই অবাক হয়ে বললাম, আমরা শহর ছেড়ে চলে আসার আগে কয়েকদিন আমরা আমার দিদির বাড়িতে ছিলাম, যিনি সেই শহরের অন্য প্রান্তে থাকেন। হয়তো সেই সময়ে এই ঘটনা ঘটেছে গি। অবিনাশ জিজ্ঞেস করলেন, কিন্তু এই ঘটনার সাথে আমাদের কি সম্পর্ক? আপনারা কেন মনে করছেন আমরা এই বিষয়ে কিছু জানি? সৌমেন মুখার্জি এবার তার ব্যাগ থেকে একটা ফোল্ডার বের করলেন, তার ভেতর থেকে একটা ফটো বের করে আমাদের দেখালেন। এটা সুরেশ সেনের বাড়ির দেয়ালে পাওয়া গেছে গি। ফটোতে আমি দেখলাম সুরেশ সেনের বাড়ির দেয়ালে রক্ত দিয়ে লেখা আছে, মা ছেলে পাপের ফল উ। আমি ভয়ে শিউরে উঠলাম। এর অর্থ কি? কে এমন করল? অমিত বোস গম্ভীর গলায় বললেন, এটাই আমরা জানতে চাই। সেই গুজবের পর, যেটা আপনারা বলছেন একটা প্র্যাঙ্ক ছিল, এবং এই হত্যাকাণ্ডের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা গু। অবিনাশ ক্রোধে উঠে দাঁড়ালেন, আপনি কি বলতে চাইছেন? আপনি কি ইঙ্গিত করছেন যে আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত? সৌমেন মুখার্জি হাত তুলে অবিনাশকে শান্ত করার চেষ্টা করলেন, না না, আমরা সেটা বলছি না। আমরা শুধু তথ্য সংগ্রহ করছি। আমরা জানতে চাই সুরেশ সেন কে ছিলেন, আপনাদের সাথে তার কি সম্পর্ক ছিল উ। আমি ভেবে দেখলাম, সুরেশ সেন? তিনি আমাদের পাড়ার একজন বয়স্ক লোক ছিলেন। আমাদের সাথে তেমন কোনো সম্পর্ক ছিল না। তিনি একটু অদ্ভুত স্বভাবের ছিলেন, বেশিরভাগ সময় নিজের বাড়িতেই থাকতেন গু। অমিত বোস আমার কথা শুনে মাথা নাড়লেন, আমরা শুনেছি তিনি সেই গুজব ছড়াতে বেশ সাহায্য করেছিলেন। তিনি নাকি সবাইকে বলেছিলেন যে তিনি আপনাদের বাড়িতে অদ্ভুত শব্দ শুনেছিলেন গু। বিপ্লব ক্রোধে মুখ লাল করে বলল, সুরেশ কাকু বাড়িতে থাকতে থাকতে পাগল হয়ে গিয়েছিলেন। উনি সব সময় অদ্ভুত অদ্ভুত কথা বলতেন। কেউ তার কথা বিশ্বাস করত না গি। সৌমেন মুখার্জি আবার তার নোটবুকে কিছু লিখলেন, তারপর বললেন, কিন্তু তারপরও, তার মৃত্যুর পরেই আপনারা শহর ছেড়ে চলে এলেন। এটা একটা অদ্ভুত সাদৃশ্য, তাই না? অবিনাশ দৃঢ় গলায় বললেন, এটা একটা সাদৃশ্য মাত্র। আমরা সুরেশ সেনের মৃত্যুর বিষয়ে কিছুই জানতাম না গি। অমিত বোস এবার আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মিসেস দাস, আপনার স্বামী যখন বিদেশে ছিলেন, তখন আপনি সুরেশ সেনের সাথে কোনো সম্পর্ক রেখেছিলেন কি? তার সাথে আপনার কোনো বিরোধ ছিল কি? আমি অবাক হয়ে বললাম, না। আমি তার সাথে প্রায় কথাই বলতাম না। আমরা শুধু পাড়ার লোক হিসেবে একে অপরকে চিনতাম, এর বেশি কিছু না গিয়ে। সৌমেন মুখার্জি আবার তার ব্যাগ থেকে আরেকটা ফটো বের করলেন, এটা সুরেশ সেনের বাড়িতে পাওয়া গেছে। আপনি কি এটা চিনতে পারেন? আমি ফটোটা হাতে নিয়ে দেখলাম। এটা একটা পুরনো ফটো, যেখানে আমি, বিপ্লব এবং সুরেশ সেন একসাথে দাঁড়িয়ে আছি। আমি মনে করার চেষ্টা করলাম, কবে এই ফটো তোলা হয়েছিল। এটা এটা হয়তো পাড়ার কোনো অনুষ্ঠানে তোলা হয়েছিল। আমি বললাম, আমার মনে পড়ছে না ঠিক কবে গি। অমিত বোস গম্ভীর গলায় বললেন, ফটোর পিছনে একটা তারিখ লেখা আছে। এটা তোলা হয়েছিল ঠিক সেই বর্ষার রাতে, যেদিন আপনার ছেলে বিপ্লব সেই তথাকথিত প্র্যাঙ্ক করেছিল উ। আমি অবাক হয়ে ফটোটা উল্টে দেখলাম। সেখানে সত্যিই সেই তারিখ লেখা আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সেদিন রাতে তো বৃষ্টি হচ্ছিল, আমরা বাড়ি থেকে বেরোইনি গিয়ে। সৌমেন মুখার্জি ধীরে ধীরে মাথা নাড়লেন, সেটাই প্রশ্ন। এই ফটো কিভাবে সেদিন তোলা হলো, যদি আপনারা বাড়ি থেকে না বেরিয়ে থাকেন? বিপ্লব এবার উঠে দাঁড়াল, আমি এই ফটো কখনো দেখিনি। এটা আসল নয়। অমিত বোস ফটোটা আবার নিজের হাতে নিলেন, এটা একটা আসল ফটো, ফরেনসিক বিশেষজ্ঞরা এটা যাচাই করেছেন গু। আমরা তিনজনই হতবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। এমন একটা ফটো, যেটা কখনো তোলা হয়নি, কিভাবে আসল হতে পারে? অবিনাশ ধীরে ধীরে বললেন, এটা হয়তো ফটোশপ করা হয়েছে গি। সৌমেন মুখার্জি এবার একটা চ্যালেঞ্জিং স্মাইল দিলেন, ফটোশপ? সেই সময়ে? আর কে করবে এমন কাজ?
অমিত বোস উঠে দাঁড়ালেন, আমরা এখন যাব। আমরা আবার আসব, আরও কিছু প্রশ্ন নিয়ে। আপনারা শহর ছেড়ে যাবেন না, এটা আমাদের অনুরোধ। তারা চলে যাবার পর আমরা 3 জন ঘণ্টার পর ঘণ্টা বসে আলোচনা করলাম। আমরা বুঝতে পারছিলাম না কি ঘটছে। সুরেশ সেনকে হত্যা করল, সেই ফুটো কিভাবে তোলা হলো, আর কেনই বা আমাদের পরিবারকে এর সাথে জড়ানো হচ্ছে। সেদিন রাতে যখন আমরা ঘুমাবার জন্য প্রস্তুত হচ্ছিলাম, আমি হঠাৎ একটা বিষয় মনে করলাম। অবিনাশ, আমি বললাম, তুমি কি মনে করতে পারো সুরেশ সেন কখনো আমাদের বাড়িতে এসেছিলেন সেদিন? অবিনাশ চিন্তিত মুখে বললেন, আমি তো তখন বিদেশে ছিলাম, আমি কিভাবে জানব? আমি বিপ্লবের দিকে তাকালাম। বিপ্লব, সেদিন রাতে সুরেশ কাকু কি আমাদের বাড়িতে এসেছিলেন? বিপ্লব মাথা নাড়ল, না মা। সেদিন আমরা 2 জন ছাড়া আর কেউ বাড়িতে ছিল না গি। আমি চিন্তিত হয়ে বললাম, কিন্তু সেই ফটো, এটা কিভাবে সম্ভব? অবিনাশ আমার হাত ধরলেন, এটা নিয়ে ভেবো না। এটা নিশ্চয়ই কোনো ভুল। আমরা কাল সকালে আইনজীবীর সাথে কথা বলব। পরদিন সকালে যখন আমরা আইনজীবীর অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, আমাদের ফোন বেজে উঠল। অবিনাশ ফোন ধরলেন, হ্যালো। তিনি কিছুক্ষণ শুনলেন, তারপর তার মুখ পাংশু হয়ে গেল। তিনি ফোনটা আমার দিকে বাড়িয়ে দিলেন, তোমার জন্য গু। আমি ফোন নিলাম, হ্যালো মিসেস দাস। একটা ভারী গলা ফোনে ভেসে এলো, আমি অমিত বোস বলছি। আমাদের আরেকটা সাক্ষ্য পাওয়া গেছে। সুরেশ সেনের হত্যার রাতে তার বাড়ির পাশে একটা গাড়ি দেখা গিয়েছিল, যেটার নম্বর প্লেট আপনার স্বামীর গাড়ির মতো গু। আমি অবাক হয়ে বললাম, কিন্তু সেটা কিভাবে সম্ভব? অবিনাশ তো তখন বিদেশে ছিলেন গু। হ্যাঁ, আমরা সেটা জানি, অমিত বোস বললেন, কিন্তু গাড়িটা আপনাদের, তাই না? আমি ভেবে দেখলাম, হ্যাঁ, সেটা আমাদের গাড়ি। কিন্তু অবিনাশ যখন বিদেশে ছিলেন, আমরা সেই গাড়ি ব্যবহার করতাম না। সেটা গ্যারেজে রাখা ছিল। আমরা আজ বিকেলে আপনাদের বাড়িতে আসছি, অমিত বোস বললেন, আমরা আপনাদের গাড়ি দেখতে চাই। সেদিন বিকেলে অমিত বোস এবং সৌমেন মুখার্জি আবার আমাদের বাড়িতে এলেন। তারা আমাদের গাড়ি পরীক্ষা করলেন। অবিনাশ তাদের গাড়ির চাবি দিলেন, তারা গাড়ির ভেতরে কিছু নমুনা সংগ্রহ করলেন। আমরা এই নমুনাগুলি ল্যাবে পাঠাব, অমিত বোস বললেন, আমরা দেখব এগুলি সুরেশ সেনের বাড়িতে পাওয়া নমুনাগুলির সাথে মিলে কিনা। আমরা 3 জনই উদ্বিগ্ন ছিলাম, কিন্তু আমরা জানতাম আমরা নির্দোষ। আমরা সুরেশ সেনের হত্যার সাথে জড়িত ছিলাম না। 2 দিন পর অমিত বোস আবার ফোন করলেন। মিসেস দাস, তিনি বললেন, আমরা আপনাদের গাড়ি থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করেছি। সেগুলি সুরেশ সেনের বাড়িতে পাওয়া নমুনার সাথে মেলেনি। কিন্তু আমরা এখনও এই কেসে তদন্ত চালিয়ে যাচ্ছি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, ধন্যবাদ অমিতবাবু। আমি আপনাকে আবার বলছি, আমরা সুরেশ সেনের হত্যার সাথে জড়িত নই। দেখা যাক, অমিত বোস বললেন, আমাদের তদন্ত চলছে। সেদিন সন্ধ্যায় আমরা আবার বসার ঘরে বসে আলোচনা করছিলাম, হঠাৎ দরজায় নক হল। অবিনাশ দরজা খুলে দেখলেন সৌমেন মুখার্জি দাঁড়িয়ে আছেন। মিস্টার মুখার্জি, অবিনাশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এখানে এত রাতে? সৌমেন মুখার্জি বললেন, আমাকে ভিতরে আসতে দেবেন? আমার আপনাদের সাথে একা কথা বলা দরকার। অবিনাশ তাকে ভিতরে আসতে দিলেন। সৌমেন মুখার্জি ঘরে ঢুকে চারদিকে তাকালেন, তারপর আমাদের কাছে এসে বসলেন। মিস্টার দাস, মিসেস দাস, বিপ্লব, তিনি ধীরে ধীরে বললেন, আমি আপনাদের একটা কথা ভুল বোঝাবুঝি হয়েছে। সেটা একটা জোক ছিল, একটা প্র্যাঙ্ক। বিপ্লব আমাকে উত্ত্যক্ত করছিল, আর সৌরভকে ফোন করে তা শোনাচ্ছিল। এটা শুধু একটা পাগলামি। সৌরভের বাবা বললেন, কিন্তু সৌরভ বলছে সে সব কিছু শুনেছে। সে বলছে বিপ্লব আপনাকে বিয়ে করতে চায়, আর আপনি সে একটা ভুল বোঝাবুঝি। আমি আর্তনাদ করে উঠলাম। আপনারা সৌরভকে কল করুন, ওকে জিজ্ঞেস করুন ও পুরো কথাবার্তা শুনেছে কিনা। সে শুধু আংশিক শুনেছে, ভুল বুঝেছে। কিন্তু তখন সৌরভও পাড়ায় ছিল না। তার বাবা মা বললেন সে সকাল থেকে বাইরে গেছে, ফোন ধরছে না। সব মিলিয়ে আমরা একটা ভয়ানক পরিস্থিতিতে পড়ে গেলাম। আমাদের সম্পর্কে ভয়ানক গুজব ছড়িয়ে পড়ল। আমি বারবার সবাইকে বোঝাতে চেষ্টা করলাম যে এটা একটা ভুল বোঝাবুঝি, কিন্তু কেউ আমার কথা শুনছিল না। সেদিন সন্ধ্যায় বিপ্লব ফিরে এলো। ও প্রচণ্ড বিরক্ত, রাগে ফুঁসছিল। ওর গালে একটা আঙুলের দাগ, যেন কেউ ওকে থাপ্পড় মেরেছে। কি হয়েছে বিপ্লব, আমি জিজ্ঞেস করলাম। সৌরভ, বিপ্লব ক্রোধে বলল, সে সবাইকে বলে বেড়াচ্ছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আর তুমিও রাজি আছো। সবাই আমাকে নোংরা চোখে দেখছে।
আমি সৌরভকে খুঁজে বের করেছিলাম, ওকে সব বোঝাতে চেয়েছিলাম, কিন্তু ও আমার কথা শুনল না। ও আমাকে ধাক্কা দিল, আমিও ওকে ধাক্কা দিলাম। তারপর ওর বাবা এসে আমাকে থাপ্পড় মারলেন। আমি হতবাক হয়ে গেলাম। কি সর্বনাশ! এখন কি হবে বিপ্লব? বিপ্লব আমার পাশে বসল। আমি জানি না মা। আমি শুধু একটা পাগলামি করতে চেয়েছিলাম, এখন দেখো কি হয়ে গেল। আমরা বুঝতে পারছিলাম যে আমাদের এই অবস্থায় পাড়ায় থাকা আর সম্ভব নয়। কিন্তু আমরা কোথায় যাব? আমার স্বামী বিদেশে, তিনি আসতে অনেক সময় লাগবে। আমরা দুজন এই মুহূর্তে একদম একা। তখনই আমাদের মাথায় একটা আইডিয়া এলো। আমরা সিদ্ধান্ত নিলাম পাড়ার সমস্ত লোকের সামনে বিপ্লবের ফোনে সেই রাতের পুরো কথোপকথন রেকর্ড করে শোনাব। তাতে সবাই বুঝবে এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল, কোনো বাস্তব ঘটনা নয়। কিন্তু বিপ্লবের ফোনে সেই রেকর্ডিং নেই। সে সৌরভকে কল করেছিল কিন্তু রেকর্ড করেনি। এখন একমাত্র প্রমাণ সৌরভের কাছে, আর সে আমাদের বিরুদ্ধে। সেদিন রাতে যখন আমরা ঘুমাতে যাচ্ছিলাম, হঠাৎ দরজায় জোরে ধাক্কা দেওয়ার শব্দ হল। আমরা ভয়ে কাঁপতে লাগলাম। আমি দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? আমরা পুলিশ, একটা গম্ভীর কণ্ঠ এলো, আমরা আপনার বাড়ি সার্চ করতে এসেছি। আমাদের খবর পেয়েছি আপনার বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। আমি অবাক হয়ে বিপ্লবের দিকে তাকালাম। ও ভয়ে পাংশু হয়ে গেছে। আমি কাঁপা হাতে দরজা খুললাম। দরজার বাইরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে দুজন পুলিশের পোশাক পরে আছে। আমি বুঝতে পারলাম না, কেউ কি সত্যিই পুলিশকে ফোন করেছে? একটা বড় হয়ে গেল। আপনাদের কি চাই? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। পুলিশ অফিসার আমাদের বাড়ির ভেতরে এলেন। আমাদের কাছে খবর এসেছে এখানে মাছেলে। তিনি থামলেন, যেন কি বলবেন বুঝতে পারছেন না। এটা একটা ভুল বোঝাবুঝি স্যার। বিপ্লব এগিয়ে এসে বলল, আমি আমার বন্ধুর সাথে একটা প্র্যাঙ্ক করছিলাম। আমি আমার মাকে উত্ত্যক্ত করছিলাম, তিনি রাগ করেছিলেন। সবকিছু রেকর্ডে আছে, কিন্তু সেই রেকর্ড শুধু আমার বন্ধুর কাছে আছে, আর সে এখন আমাদের বিরুদ্ধে গিয়েছে। পুলিশ অফিসার বিপ্লবের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে আমার দিকে ফিরলেন। মিসেস দাস, এই ঘটনা সত্যি? তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম, হ্যাঁ স্যার। বিপ্লব শুধু প্র্যাঙ্ক করছিল। সে তার বন্ধুর সাথে বাজি ধরেছিল যে সে আমাকে উত্ত্যক্ত করতে পারবে, আর আমি রাগ করব না। কিন্তু আমি রাগ করেছিলাম, আর সেই প্র্যাঙ্কের অংশ হিসেবেই বিপ্লব আমাকে সেই আমি থামলাম, লজ্জায় মুখ নিচু করলাম। পুলিশ অফিসার আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, আচ্ছা, আমি বুঝতে পারছি। কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং আমাদের তদন্ত করতে হবে। আপনাদের থানায় আসতে হবে। সেই রাতে আমরা থানায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে রইলাম। পুলিশ অফিসাররা আমাদের আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করলেন। আমরা বারবার একই কথা বললাম, এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল, কোনো বাস্তব ঘটনা নয়। শেষ পর্যন্ত রাত প্রায় ৩টার সময় তারা আমাদের যেতে দিলেন। আমরা আপনাদের কথা বিশ্বাস করছি, প্রধান অফিসার বললেন, কিন্তু আমাদের এই অভিযোগ তদন্ত করতে হবে। আমরা আপনাদের বন্ধু সৌরভকে খুঁজে বের করব, তার কাছে থাকা রেকর্ডিং শুনব। আমরা বাড়ি ফিরলাম, কিন্তু সেই রাতে ঘুম এলো না। আমরা বুঝতে পারছিলাম আমাদের জীবন পাল্টে গেছে। একটা সাধারণ প্র্যাঙ্ক, একটা ছোট্ট পাগলামি, এখন আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা। পরদিন সকালে আমরা জিনিসপত্র গোছাতে শুরু করলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের এই পাড়া ছেড়ে যেতে হবে। যতদিন না এই ভুল বোঝাবুঝি মিটে যায়, ততদিন আমরা আমার দিদির বাড়িতে থাকব। তিনি অন্য শহরে থাকেন, সেখানে আমাদের কেউ চিনবে না। যখন আমরা জিনিসপত্র গোছাচ্ছিলাম, হঠাৎ দরজায় নক হল। আমি দরজা খুলে দেখি সৌরভ দাঁড়িয়ে আছে। সৌরভ! আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কেন? সৌরভ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বিপ্লব দ্রুত দরজার কাছে এসে দাঁড়াল। কি চাস তুই? বিপ্লব ক্রোধে জিজ্ঞেস করল। সৌরভ ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে অশ্রু। আমি মাফ চাইতে এসেছি, সে বলল, আমি ভুল বুঝেছিলাম। গতকাল রাতে পুলিশ আমাকে ধরেছিল। আমি তাদের সব বলেছি, তারা আমার ফোনে থাকা রেকর্ডিং শুনেছে। তারা বুঝেছে এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল। আমি ভুল বুঝেছিলাম, আর সেই ভুল বোঝাটা সবাইকে বলে বেরিয়েছিলাম। বিপ্লব কিছুক্ষণ সৌরভের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ তাকে জড়িয়ে ধরল। তুই একটা বোকা, বিপ্লব বলল, এত বড় একটা ঝামেলা করে ফেলেছিস। সৌরভ বিপ্লবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আমি জানি আমি খুব বোকামি করেছি। আমি সবাইকে ভুল বুঝিয়েছি।
এখন আমি সবাইকে সত্যিটা বলে দেব গ। সেদিন সৌরভ পুরো পাড়া ঘুরে ঘুরে সবাইকে সত্যিটা বলল। সে বলল এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল, একটা বাজি ছিল, এবং সে ভুল বুঝেছিল। ধীরে ধীরে লোকজন আমাদের বিশ্বাস করতে শুরু করল। কিন্তু তারপরও কিছু লোক আমাদের সন্দেহের চোখে দেখছিল। আমরা বুঝতে পারছিলাম এই পাড়ায় আমাদের আর শান্তিতে থাকা সম্ভব নয়। 1 মাস পর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা অন্য শহরে চলে যাব। আমার স্বামী ফিরে আসার পর আমরা তাকে সব বললাম। তিনি প্রথমে প্রচণ্ড রেগে গেলেন, কিন্তু পরে বুঝলেন এটা একটা ভুল বোঝাবুঝি। তিনি আমাদের সাথে অন্য শহরে যাবার সিদ্ধান্ত নিলেন। আমরা শিলিগুড়ি শহরে চলে এলাম। এটা আমাদের আগের শহর থেকে অনেক দূরে, পাহাড়ের কাছে। এখানে আমরা নতুন করে জীবন শুরু করলাম। আমার স্বামী এখানে একটা নতুন ব্যবসা শুরু করলেন, আমি একটা স্কুলে শিক্ষিকার চাকরি নিলাম, আর বিপ্লব কলেজে ভর্তি হল। কিন্তু আমরা জানতাম না যে সেই ভুল বোঝাবুঝি শেষ হয়নি। আমরা শিলিগুড়িতে প্রায় 6 মাস ছিলাম। সবকিছু ভালো চলছিল। আমরা নতুন বন্ধু পেয়েছিলাম, নতুন জীবন শুরু করেছিলাম। কিন্তু একদিন যখন আমি স্কুল থেকে ফিরছিলাম, আমি দেখলাম আমাদের বাড়ির সামনে একটা অচেনা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি বাড়িতে ঢুকে দেখি আমার স্বামী অবিনাশ এবং বিপ্লব দুজনেই বসার ঘরে বসে আছে, আর তাদের সামনে দুজন অচেনা লোক বসে আছে। জুই এসো, অবিনাশ বললেন। ইনি অমিত বোস, পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি থেকে এসেছেন। আর ইনি সৌমেন মুখার্জি, একজন সাংবাদিক। আমি অবাক হয়ে তাদের দিকে তাকালাম। সিআইডি? সাংবাদিক? কি ব্যাপার? অমিত বোস, যিনি মাঝবয়সী শক্তপোক্ত চেহারার এক লোক, আমার দিকে তাকিয়ে বললেন, মিসেস দাস, আমরা আপনাদের সম্পর্কে একটা তদন্ত করছি। আমাদের কাছে খবর আছে যে আপনাদের পরিবারে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। আমি বুঝতে পারলাম আবার সেই পুরনো ঘটনা। সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আমি অধৈর্য হয়ে বললাম, আমরা এই বিষয়ে পুলিশকে সব বলেছি। সৌমেন মুখার্জি, যিনি একজন তরুণ চশমা পরা লোক, মুচকি হেসে বললেন, আমরা সেই বিষয়ে জানি মিসেস দাস। কিন্তু আমরা আরও কিছু জানতে চাই। আমি একটা বিশেষ রিপোর্ট করছি, যেটা পারিবারিক সম্পর্কের জটিলতা নিয়ে গিয়ে। আমি হতবাক হয়ে গেলাম। আপনি আমাদের পরিবারকে এই রিপোর্টে অন্তর্ভুক্ত করতে চান? কিন্তু আমাদের তো কোনো জটিলতা নেই। অমিত বোস গম্ভীর গলায় বললেন, আমাদের কাছে খবর আছে যে আপনাদের আগের শহরে একটা বড় ঘটনা ঘটেছিল। আপনার ছেলে বিপ্লব এবং আপনার মধ্যে কিছু অস্বাভাবিক সম্পর্ক ছিল বলে গুজব ছিল। ওটা একটা প্র্যাঙ্ক ছিল। বিপ্লব চেঁচিয়ে উঠল, আমি আমার বন্ধুর সাথে বাজি ধরেছিলাম, তাই আমি মাকে উত্ত্যক্ত করছিলাম। সেটা কোনো সত্যি ঘটনা ছিল না। সৌমেন মুখার্জি তার নোটবুকে কিছু লিখলেন, তারপর বললেন, কিন্তু সেই গুজব এত বড় হয়ে গেল কেন? আপনারা শহর ছেড়ে চলে এলেন কেন? অবিনাশ এগিয়ে এলেন, দেখুন, আমরা একটা নতুন শুরু চেয়েছিলাম। সেই ঘটনার পর আমাদের পাড়ার লোকজন আমাদের সন্দেহের চোখে দেখছিল। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা অন্য জায়গা চলে যাব। অমিত বোস ধীরে ধীরে মাথা নাড়লেন, আচ্ছা, আমি বুঝতে পারছি। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে। আমরা শুনেছি যে আপনাদের আগের শহরে একটা হত্যাকাণ্ড ঘটেছে, আর সেই হত্যাকাণ্ডের পরেই আপনারা শহর ছেড়ে চলে এসেছিলেন। আমরা তিনজনই অবাক হয়ে তাদের দিকে তাকালাম। হত্যাকাণ্ড? আমি বিস্ময়ে জিজ্ঞেস করলাম, কোন হত্যাকাণ্ড? সৌমেন মুখার্জি আবার তার নোটবুকে কিছু লিখলেন, আপনাদের প্রতিবেশী সুরেশ সেন। তাকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, ঠিক আপনারা শহর ছাড়ার 1 সপ্তাহ আগে। আমি অবাক হয়ে অবিনাশের দিকে তাকালাম। তিনিও সমান বিস্মিত। সুরেশ সেন মারা গেছেন? আমরা তো কিছুই জানতাম না, অবিনাশ বললেন। অমিত বোস আমাদের প্রত্যেকের মুখের দিকে গভীরভাবে তাকিয়ে রইলেন, যেন আমাদের প্রতিক্রিয়া দেখে বুঝতে চাইছেন আমরা সত্যি বলছি কিনা। আপনাদের প্রতিবেশী ছিলেন, আপনারা জানেন না তিনি মারা গেছেন? আমরা জানতাম না। আমি সত্যিই অবাক হয়ে বললাম, আমরা শহর ছেড়ে চলে আসার আগে কয়েকদিন আমরা আমার দিদির বাড়িতে ছিলাম, যিনি সেই শহরের অন্য প্রান্তে থাকেন। হয়তো সেই সময়ে এই ঘটনা ঘটেছে। অবিনাশ জিজ্ঞেস করলেন, কিন্তু এই ঘটনার সাথে আমাদের কি সম্পর্ক? আপনারা কেন মনে করছেন আমরা এই বিষয়ে কিছু জানি? সৌমেন মুখার্জি এবার তার ব্যাগ থেকে একটা ফোল্ডার বের করলেন, তার ভেতর থেকে একটা ফটো বের করে আমাদের দেখালেন। এটা সুরেশ সেনের বাড়ির দেয়ালে পাওয়া গেছে। ফটোতে আমি দেখলাম সুরেশ সেনের বাড়ির দেয়ালে রক্ত দিয়ে লেখা আছে, মাছেলে পাপের ফল। আমি ভয়ে শিউরে উঠলাম। এর অর্থ কি? কে এমন করল? অমিত বোস গম্ভীর গলায় বললেন, এটাই আমরা জানতে চাই।
সেই গুজবের পর, যেটা আপনারা বলছেন একটা প্র্যাঙ্ক ছিল, এবং এই হত্যাকাণ্ডের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা গু? অবিনাশ ক্রোধে উঠে দাঁড়ালেন। আপনি কি বলতে চাইছেন? আপনি কি ইঙ্গিত করছেন যে আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত? সৌমেন মুখার্জি হাত তুলে অবিনাশকে শান্ত করার চেষ্টা করলেন। না না, আমরা সেটা বলছি না। আমরা শুধু তথ্য সংগ্রহ করছি। আমরা জানতে চাই সুরেশ সেন কে ছিলেন, আপনাদের সাথে তার কি সম্পর্ক ছিল। আমি ভেবে দেখলাম, সুরেশ সেন, তিনি আমাদের পাড়ার একজন বয়স্ক লোক ছিলেন। আমাদের সাথে তেমন কোনো সম্পর্ক ছিল না। তিনি একটু অদ্ভুত স্বভাবের ছিলেন, বেশিরভাগ সময় নিজের বাড়িতেই থাকতেন। অমিত বোস আমার কথা শুনে মাথা নাড়লেন। আমরা শুনেছি তিনি সেই গুজব ছড়াতে বেশ সাহায্য করেছিলেন। তিনি নাকি সবাইকে বলেছিলেন যে তিনি আপনাদের বাড়িতে অদ্ভুত শব্দ শুনেছিলেন। বিপ্লব ক্রোধে মুখ লাল করে বলল, সুরেশ কাকু বাড়িতে থাকতে থাকতে পাগল হয়ে গিয়েছিলেন। উনি সব সময় অদ্ভুত অদ্ভুত কথা বলতেন। কেউ তার কথা বিশ্বাস করত না। সৌমেন মুখার্জি আবার তার নোটবুকে কিছু লিখলেন, তারপর বললেন, কিন্তু তারপরও তার মৃত্যুর পরেই আপনারা শহর ছেড়ে চলে এলেন। এটা একটা অদ্ভুত সাদৃশ্য, তাই না? অবিনাশ দৃঢ় গলায় বললেন, এটা একটা সাদৃশ্য মাত্র। আমরা সুরেশ সেনের মৃত্যুর বিষয়ে কিছুই জানতাম না। অমিত বোস এবার আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মিসেস দাস, আপনার স্বামী যখন বিদেশে ছিলেন, তখন আপনি সুরেশ সেনের সাথে কোনো সম্পর্ক রেখেছিলেন কি? তার সাথে আপনার কোনো বিরোধ ছিল কি? আমি অবাক হয়ে বললাম, না। আমি তার সাথে প্রায় কথাই বলতাম না। আমরা শুধু পাড়ার লোক হিসেবে একে অপরকে চিনতাম, এর বেশি কিছু না। সৌমেন মুখার্জি আবার তার ব্যাগ থেকে আরেকটা ফটো বের করলেন। এটা সুরেশ সেনের বাড়িতে পাওয়া গেছে। আপনি কি এটা চিনতে পারেন? আমি ফটোটা হাতে নিয়ে দেখলাম। এটা একটা পুরনো ফটো, যেখানে আমি, বিপ্লব এবং সুরেশ সেন একসাথে দাঁড়িয়ে আছি। আমি মনে করার চেষ্টা করলাম, কবে এই ফটো তোলা হয়েছিল। এটা এটা হয়তো পাড়ার কোনো অনুষ্ঠানে তোলা হয়েছিল। আমি বললাম, আমার মনে পড়ছে না ঠিক কবে। অমিত বোস গম্ভীর গলায় বললেন, ফটোর পিছনে একটা তারিখ লেখা আছে। এটা তোলা হয়েছিল ঠিক সেই বর্ষার রাতে, যেদিন আপনার ছেলে বিপ্লব সেই তথাকথিত প্র্যাঙ্ক করেছিল। আমি অবাক হয়ে ফটোটা উল্টে দেখলাম। সেখানে সত্যিই সেই তারিখ লেখা আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সেদিন রাতে তো বৃষ্টি হচ্ছিল, আমরা বাড়ি থেকে বেরোইনি। সৌমেন মুখার্জি ধীরে ধীরে মাথা নাড়লেন। সেটাই প্রশ্ন। এই ফটো কিভাবে সেদিন তোলা হলো, যদি আপনারা বাড়ি থেকে না বেরিয়ে থাকেন? বিপ্লব এবার উঠে দাঁড়াল। আমি এই ফটো কখনো দেখিনি। এটা আসল নয়। অমিত বোস ফটোটা আবার নিজের হাতে নিলেন। এটা একটা আসল ফটো, ফরেনসিক বিশেষজ্ঞরা এটা যাচাই করেছেন। আমরা তিনজনই হতবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। এমন একটা ফটো যেটা কখনো তোলা হয়নি, কিভাবে আসল হতে পারে? অবিনাশ ধীরে ধীরে বললেন, এটা হয়তো ফটোশপ করা হয়েছে। সৌমেন মুখার্জি এবার একটা চ্যালেঞ্জিং স্মাইল দিলেন। ফটোশপ? সেই সময়ে? আর কে করবে এমন কাজ? অমিত বোস উঠে দাঁড়ালেন। আমরা এখন যাব। আমরা আবার আসব, আরও কিছু প্রশ্ন নিয়ে। আপনারা শহর ছেড়ে যাবেন না, এটা আমাদের অনুরোধ। তারা চলে যাবার পর আমরা তিনজন ঘণ্টার পর ঘণ্টা বসে আলোচনা করলাম। আমরা বুঝতে পারছিলাম না কি ঘটছে। সুরেশ সেনকে হত্যা করল? সেই ফটো কিভাবে তোলা হলো? আর কেনই বা আমাদের পরিবারকে এর সাথে জড়ানো হচ্ছে? সেদিন রাতে যখন আমরা ঘুমাবার জন্য প্রস্তুত হচ্ছিলাম, আমি হঠাৎ একটা বিষয় মনে করলাম। অবিনাশ, আমি বললাম, তুমি কি মনে করতে পারো সুরেশ সেন কখনো আমাদের বাড়িতে এসেছিলেন সেদিন? অবিনাশ চিন্তিত মুখে বললেন, আমি তো তখন বিদেশে ছিলাম, আমি কিভাবে জানব? আমি বিপ্লবের দিকে তাকালাম। বিপ্লব, সেদিন রাতে সুরেশ কাকু কি আমাদের বাড়িতে এসেছিলেন? বিপ্লব মাথা নাড়ল। না মা, সেদিন আমরা দুজন ছাড়া আর কেউ বাড়িতে ছিল না। আমি চিন্তিত হয়ে বললাম, কিন্তু সেই ফটো, এটা কিভাবে সম্ভব? অবিনাশ আমার হাত ধরলেন। এটা নিয়ে ভেব না। এটা নিশ্চয়ই কোনো ভুল। আমরা কাল সকালে আইনজীবীর সাথে কথা বলবো। পরদিন সকালে যখন আমরা আইনজীবীর অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, আমাদের ফোন বেজে উঠল। অবিনাশ ফোন ধরলেন। হ্যালো। তিনি কিছুক্ষণ শুনলেন, তারপর তার মুখ পাংশু হয়ে গেল। তিনি ফোনটা আমার দিকে বাড়িয়ে দিলেন। তোমার জন্য। আমি ফোন নিলাম। হ্যালো মিসেস দাস, একটা ভারী গলা ফোনে ভেসে এলো। আমি অমিত বোস বলছি। আমাদের আরেকটা সাক্ষ্য পাওয়া গেছে।
সুরেশ সেনের হত্যার রাতে তার বাড়ির পাশে একটা গাড়ি দেখা গিয়েছিল, যেটার নম্বর প্লেট আপনার স্বামীর গাড়ির মতো গু। আমি অবাক হয়ে বললাম, কিন্তু সেটা কিভাবে সম্ভব? অবিনাশ তো তখন বিদেশে ছিলেন গু। হ্যাঁ, আমরা সেটা জানি, অমিত বোস বললেন, কিন্তু গাড়িটা আপনাদের, তাই না? আমি ভেবে দেখলাম, হ্যাঁ, সেটা আমাদের গাড়ি। কিন্তু অবিনাশ যখন বিদেশে ছিলেন, আমরা সেই গাড়ি ব্যবহার করতাম না। সেটা গ্যারেজে রাখা ছিল। আমরা আজ বিকেলে আপনাদের বাড়িতে আসছি, অমিত বোস বললেন, আমরা আপনাদের গাড়ি দেখতে চাই। সেদিন বিকেলে অমিত বোস এবং সৌমেন মুখার্জি আবার আমাদের বাড়িতে এলেন। তারা আমাদের গাড়ি পরীক্ষা করলেন। অবিনাশ তাদের গাড়ির চাবি দিলেন, তারা গাড়ির ভেতরে কিছু নমুনা সংগ্রহ করলেন। আমরা এই নমুনাগুলি ল্যাবে পাঠাব, অমিত বোস বললেন, আমরা দেখব এগুলি সুরেশ সেনের বাড়িতে পাওয়া নমুনাগুলির সাথে মিলে কিনা। আমরা তিনজনই উদ্বিগ্ন ছিলাম, কিন্তু আমরা জানতাম আমরা নির্দোষ। আমরা সুরেশ সেনের হত্যার সাথে জড়িত ছিলাম না। দুদিন পর অমিত বোস আবার ফোন করলেন। মিসেস দাস, তিনি বললেন, আমরা আপনাদের গাড়ি থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করেছি। সেগুলি সুরেশ সেনের বাড়িতে পাওয়া নমুনার সাথে মেলেনি। কিন্তু আমরা এখনও এই কেসে তদন্ত চালিয়ে যাচ্ছি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ধন্যবাদ, অমিতবাবু। আমি আপনাকে আবার বলছি, আমরা সুরেশ সেনের হত্যার সাথে জড়িত নই। দেখা যাক, অমিত বোস বললেন, আমাদের তদন্ত চলছে। সেদিন সন্ধ্যায় আমরা আবার বসার ঘরে বসে আলোচনা করছিলাম, হঠাৎ দরজায় নক হল। অবিনাশ দরজা খুলে দেখলেন সৌমেন মুখার্জি দাঁড়িয়ে আছেন। মিস্টার মুখার্জি, অবিনাশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এখানে এত রাতে? সৌমেন মুখার্জি বললেন, আমাকে ভিতরে আসতে দেবেন? আমার আপনাদের সাথে একা কথা বলা দরকার। অবিনাশ তাকে ভিতরে আসতে দিলেন। সৌমেন মুখার্জি ঘরে ঢুকে চারদিকে তাকালেন, তারপর আমাদের কাছে এসে বসলেন। মিস্টার দাস, মিসেস দাস, বিপ্লব, তিনি ধীরে ধীরে বললেন, আমি আপনাদের একটা কথা